সো সি প্যানেল নিয়ে আই হোপ সবার কনফিউশন ক্লিয়ার। এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব খুব সহজেই। দেখো আমাদের একদম নিচের দিকে দেখো একটা অপশন আছে আমাদের, এটার নাম হচ্ছে সফটাকুলাস নামে একটা অ্যাপ। এটা দিয়ে এক ক্লিকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আগে দেখা যেত ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হতো, অনেক সময় লাগতো, ডেটাবেস বানাইতে হতো, ওয়ার্ডপ্রেস আপলোড করতে হতো, ইউজার ক্রিয়েট করতে হতো, অনেক কাজ ছিল। এখন এখানে দেখো শুধু ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করব। আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইটে মাল্টিপল ডোমেইন তৈরি করা যায়। এটা কি জানো মাল্টিপল ওয়েবসাইট কেমনে করা যায়? এই যে বললাম বারবার 5টা ওয়েবসাইট রাখতে পারবা, ডোমেইন তো একটা, 5টা কিভাবে রাখবো আমি, এনি আইডিয়া? ধরো আমার ডোমেইনের নাম হচ্ছে সাবডোমেন। হ্যাঁ সাবডোমেন। রাইট। ধরো minhajulhasif.com, এটা কি ডোমেইন না আমাদের মেইন? এটাকে কি বলে? এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে ভাই মেইন ডোমেইন। রাইট। এখন আমরা সাবডোমেইন তৈরি করতে পারি। সাবডোমেইন মানে কি জানো? এই ওয়েবসাইটটার আগে দিয়ে আমি যদি ধরো আমি এখানে প্রজেক্ট 1 দিলাম আজকে তোমাদেরকে, ঠিক আছে? project1.minhajulhasif.com। তো এই যে প্রজেক্ট 1টা আগে লাগাই দিলাম, এখানে একটা ওয়েবসাইট হয়ে গেল। এরকম প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 5 তুমি লাখ লাখ ওয়েবসাইট তৈরি করতে পারবা। তার মানে কি ডোমেইনের আগে কিছু একটা যদি আমি ডট দিয়ে লিখি, এটাকে বলা হয় সাবডোমেইন। ক্লিয়ার? আরেকটা ওয়ে হচ্ছে ডাইরেক্টরি। ডাইরেক্টরি হচ্ছে এই ডোমেইনটার পরেই তুমি লাস্টে স্ল্যাশ দিয়ে প্রজেক্ট 1, এটাকে বলা হয় ডাইরেক্টরি। তো সাবডোমেইন আর ডাইরেক্টরি সবাই ক্লিয়ার? এই দুইভাবে আমরা মাল্টিপল ওয়েবসাইট করতে পারি। এই দুইটার বেসিক্যালি অনেকে জিজ্ঞাসা করে ডিফারেন্স কি বা কোনটা ভালো। কোনোটাই ভালো না, কোনোটাই খারাপ না, দুটোই সেম। কেউ আগে রেখে পছন্দ করে, কেউ পরে রাখতে পছন্দ করে। ওকে, ইটস আপ টু ইউ। সাবডোমেইন কয়টা করা যায়? আনলিমিটেড, আমাদের এখানে সবগুলো আনলিমিটেড। ওকে, সাবডোমেইন আনলিমিটেড, ডাইরেক্টরি আনলিমিটেড। আচ্ছা এবার দেখো আমাদের, দেখো এখানে অনেকগুলা। এটা কি বলতো সাবডোমেইন না ডাইরেক্টরি? ডাইরেক্টরি। ভেরি গুড। এটা ওইটা ডাইরেক্টরি। এগুলো সবই ডাইরেক্টরি, তাই না? আমার কাছে বেসিক্যালি। আর এটা কি বলতো? ওইটা হচ্ছে সাবডোমেইন। এটা সাবডোমেইন, রাইট। তার মানে সাবডোমেইন দিয়েও করতে পারি, ডাইরেক্টরি দিয়েও করতে পারি। এখন দেখো কিভাবে করব। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ইনস্টল নাও নামে একটা বাটন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো codebenbd.com দিয়ে একটা ডাইরেক্টরির জন্য খালি রেখে দিয়েছে, তাই না? আমি এখানে মনে করো cmbd82 নামে একটা ডাইরেক্টরি বানাবো। এখানে জাস্ট তুমি cmbd82 লিখে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? একটু নিচে দেখো একটা পাসওয়ার্ড এবং একটা অ্যাডমিন ইউজার নেম দেওয়া আছে। ইউজার নেম অ্যাডমিন যা আছে তাই রাখলাম, পাসওয়ার্ড হচ্ছে ভাই একটু 1 মিনিট আগে থেকে একটু দেখাবেন ভাই। আচ্ছা আমি আবার সি প্যানেলে যাচ্ছি। দেখো সি প্যানেলে গেলাম, একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তোমাদের জন্য ওয়েবসাইট বানাবো আজকে। এখানে ওয়ার্ডপ্রেস একদম বটমে দেখবা সফটাকুলাস অ্যাপ ইনস্টলারের নিচে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ইনস্টল নাওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবা একটা ডাইরেক্টরি দেওয়ার অপশন আছে। ডাইরেক্টরিতে আমি দিলাম cmbd82 তোমাদের ব্যাচের নামে। তাহলে ওয়েবসাইটে কি হবে বলতো? codebenbd.com/cmbd82। ক্লিয়ার? তাই না? ডাইরেক্টরি তো তাই বলে। ভাইয়া ডাইরেক্টরি যেটা, ওটা কি সাবডোমেন হিসেবেই ধরা হয়? হ্যাঁ, ডাইরেক্টরি একটা সাবডোমেইন, রাইট। আচ্ছা আচ্ছা এবার আমরা ওই ডাইরেক্টরিতে আমরা কি করব, একটা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস, এই যে এটা মানে কি, এটা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তাই না? এরকম আনলিমিটেড ডাইরেক্টরিটা আরেকবার একটু বোঝাবেন? আচ্ছা ডাইরেক্টরি মানে হচ্ছে দেখো আমার ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে আমি কোনো একটা ওয়ার্ড লিখবো, সেটা ডাইরেক্টরি। যে কোনো একটা ওয়ার্ড লেখাকে ডাইরেক্টরি বলা হয়। সো আমি এইভাবে মাল্টিপল ডাইরেক্টরি করতে পারি, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 5। ঠিক আছে? ওকে হ্যাঁ। এখন আমরা ডাইরেক্টরি তৈরি করতেছি কি নামে? cmbd82 নামে। ওকে, আচ্ছা এবার আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। ঠিক আছে? এখানে ওরা বাই ডিফল্ট দিয়ে দিছে অ্যাডমিন পাস, ওইটাই থাকা আপাতত। ওকে, এবার নিচে যাব, নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করব। কিছুই করি নাই কিন্তু, আমি শুধু এখানে ডাইরেক্টরির নামটা দিয়ে নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করছি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, হওয়ার পর আমরা দেখবো ওয়ার্ডপ্রেসে মানে ঢোকার জন্য মনে করো তোমার ওয়েবসাইট যেটা, সেটার পরে ওয়েবসাইটটা কি হয়ে গেল দেখো তো, বলো তো। এই যে codebenbd.com/cmbd82, রাইট? জি। আচ্ছা এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য /wp admin লিখতে হয়। ওকে, আচ্ছা তো আমি এটার উপর ক্লিক করলে আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে যেতে পারবো। আচ্ছা ভাই একটা কথা, বলো বলো। যদি কখনো wp-admin দিয়ে লগইন না হয়, তাহলে আমি কি অন্যভাবে লগইন করতে পারবো? আচ্ছা যদি কখনো বাই চান্স না হয়, যদি মনে করো পাসওয়ার্ড তুমি ভুলে গেছো, হ্যাঁ, তখন তুমি সি প্যানেলে যাবা। সি প্যানেলে যাওয়ার পর একদম নিচে ওয়ার্ডপ্রেসে যাবা। মনে করো আমি পাসওয়ার্ড ভুলে গেছি, গেলাম। পাসওয়ার্ড ভুলছি মানে কি, এই যে ড্যাশবোর্ডে ঢুকলাম না, এটা কি codebenbd.com/82 this wp admin, তাই না? আমি যদি লগ আউট করে ফেলি, ধরো আমি এখন ঘুমাই গেলাম, ল্যাপটপ অফ করে দিলাম, আবার কালকে সকালে ঢুকবো, তখন কি করব দেখো, এই যে codebenbd.com/
cmd82 স্ল্যাশ কি হবে wp-admin দিব তাই না? অ্যাডমিন দিয়ে এটা দেওয়ার পর আমার কাছে আইডি আর পাসওয়ার্ড চাবে না? বলতো আইডি পাসওয়ার্ড কি ছিল? পাসওয়ার্ড কি ছিল? আইডি ছিল অ্যাডমিন আর অ্যাডমিন পাসওয়ার্ড আর ছিল পাস। এটা দিয়ে লগইন করলে আমি ঢুকে যাব সামহাও মনে করো আমার পাসওয়ার্ড ভুলে গেছি, তখন কি করবা? সফটওয়্যার কুলাসে ঢুকবা, ঢোকার পর একদম বটমে চলে যাবা, ইনস্টল নাওতে ক্লিক না করে বটমে ঢুকবা। তোমার ওয়েবসাইট কোনটা? এটা না? জি এই যে ভাইয়া। মাথা আছে না, এই মাথার উপরে ক্লিক করবা, দেখবা লগইন হয়ে গেছে। ওকে, ওকে ভাই। যদি পাসওয়ার্ড ভুলে যাও। এটুকু সবাই ক্লিয়ার? কিন্তু সেক্ষেত্রে ভাইয়া পাসওয়ার্ড তো আর জানা হলো না, যদি আবারও লগ আউট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, মনে করো অ্যাডভান্স কোশ্চেনে চলে যেতেছে। ওটা তো তাহলে ডাটাবেসে যাইতে হবে তাই না? রাইট রাইট। আচ্ছা পাসওয়ার্ড মনে করো আমি ভুলে গেছি, ঠিক আছে। আর এখন আমাদের ওয়েবসাইটের নামটা কি বলো তো? আচ্ছা এখন যেটা বুঝাচ্ছি এটা সবার জন্য না, এটা হচ্ছে জাস্ট ও বুঝে নাই, ওর জন্য আমি বুঝাচ্ছি। মনে করো আমি সি প্যানেলে যাব, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজার, মানে মনে করো ও জানতে চাচ্ছে আমি আসলে পাসওয়ার্ডটা রিকভার করবো কিভাবে। আচ্ছা যাওয়ার পর আমাদের ওয়েব ফাইল ম্যানেজার হচ্ছে আমাদের ওয়েবসাইটের সমস্ত ফাইল এখানে থাকে। আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল হচ্ছে আমাদের মেইন রুট ফোল্ডার, যেখানে সমস্ত ওয়েবসাইটের ডাটা থাকে। ঢুকার পর আমাদের cmd82 নামে ফোল্ডার হয়ে গেছে না? আমি তো ওয়েবসাইট বানাইছিলাম /cmd82, ও এই যে 82 নামে একটা ফোল্ডার বানাই দিছে আমাকে। এটার mধ্যে ঢুকার পর wp-config.php নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমি একটু এডিট করব বা ভিউ করব। এডিট বা ভিউ করার পর তুমি দেখবা এটা কোন ডেটাবেজে আছে। আবার বলতেছি যাদের বুঝতে প্রবলেম হচ্ছে স্কিপ করতে পারো, এটা একটু অ্যাডভান্স কন্টেন্ট, আমি আরো পরে দেখাইতাম এটা। এখানে দেখো ডেটাবেজের নাম কি দেওয়া আছে? codebenbd_wp601, রাইট? জি ভাইয়া। যে কোশ্চেন করছো সেই রিপ্লাই করো 601। এবার আমি আবার সি প্যানেলে ব্যাক করলাম, 601 মাথায় রাখলাম। এবার এখানে দেখো পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে, এখানে সমস্ত ডাটাবেজের ইনফরমেশন থাকে, এখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড সব পাবা তুমি। তো পিএইচপি মাই অ্যাডমিনে আমার ডাটাবেসের নাম কি ছিল? 601, রাইট? এই যে আমি যখন wp config এ দেখছিলাম, wp config এর মধ্যে আমার ডাটাবেজের নাম কি ছিল? এই যে ডিবি, এই যে মাইস্কুয়েল ডাটাবেস ইউজার নেম 601 ভাইয়া। 601 লাস্টে, তাই না? 601। আচ্ছা 601 কোনটা? এই যে 601, ক্লিক করলাম এটার উপর। এটার উপর ক্লিক করার পর তুমি দেখবা wp ইউজার্স, এই যে ইউজার্স নামে একটা অপশন আছে না? ইউজারের উপর ক্লিক করো, করছো? এবার এই ইউজারটাকে তুমি এডিট করো। এডিট করার পর তুমি দেখলা এই যে অ্যাডমিন হলো আইডি, আর পাসওয়ার্ডটাকে ওরা মনে হচ্ছিল ওনারা কেউ বুঝতে পারবে, কারণ এটা অনেক উপরে যাচ্ছে ওনাদের, কারণ এটা এখনো বেসিক না, আসলে এটা অনেক হার্ড তো। হ্যাঁ রাইট, এটা অনেকের ঝামেলা হচ্ছে বুঝতে, বাট আমি অলরেডি বলছি যাদের বুঝতে ঝামেলা হচ্ছে স্কিপ করতে পারো। আচ্ছা এখানে দেখো ওই যে পাসওয়ার্ড। হ্যাঁ কোডম্যান bd/wp601, এটা যে আমার ডাটাবেস নেম, এটা আমি কিভাবে বুঝলাম ভাইয়া? আচ্ছা এটা অলরেডি আমি বললাম এইমাত্র, এই যে ভাই ওই যে wp config থেকে নেওয়া হয়েছে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর তুমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকবা, ঢোকার পর তুমি তোমার ফোল্ডারে ঢুকবা, ফোল্ডারে ঢোকার পর wp-config.php নামে একটা ফাইল থাকে, এটা সমস্ত কিছুর মাস্টার ফাইল। এটা হারাই গেলে শেষ, এটাকে ভিউ করবা, ভিউ করলে এই যে দেখতে পাবা, এখানে দেখবা এই যে মাইস্কুয়েল ডেটাবেস ইউজার নেম, এই যে ডেটাবেসের নাম পাইছি 601। ওকে, এবার আমি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে এই যে ইউজার নেমটা দেখো, এখানে পাসওয়ার্ড, ইউজার নেম কি অ্যাডমিন, তাই না? আর পাসওয়ার্ডটা মনে করো আমি এখানে পাস লিখে দিলাম, লিখে দেওয়ার পর পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করা হয় MD5 নামে একটা অপশন দিয়ে। MD5 অপশনটা সিলেক্ট করে দিতে হবে, MD5 সিলেক্ট করে পাস লিখলাম, বা তুমি যে কোনো কিছু লেখো পাসওয়ার্ড, এখন তো জানো তোমার পাসওয়ার্ড কি, এবার গো দিবা, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে। ক্লিয়ার? যে কোশ্চেন করছো বুঝছো? জি হ্যাঁ ক্লিয়ার। আর যে বুঝো না স্কিপ করো, এটা একটু অ্যাডভান্স কন্টেন্ট। আচ্ছা এই যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এদের পর্যন্ত সবাই তো বুঝছো নাকি? ওয়ার্ডপ্রেস আমি কেমনে ইনস্টল করছি বলো তো কেউ একজন? ওয়ার্ডপ্রেসে আইকনে ক্লিক করছি, ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করছি, ইনস্টলে ক্লিক করার পর শুধু একটা ডাইরেক্টরির নাম দিছি, মনে করো ডাইরেক্টরি হচ্ছে প্রজেক্ট 1 বা cmd82 প্রজেক্ট 2, কিছু একটা নাম দিলাম, একদম নিচে গিয়ে ইনস্টল দিছি। ইনস্টল দেওয়ার পর আমি /wp-admin দিয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে গেছি, তাই না? এটুকু সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ভাই এখানে লগইন করার জন্য wp-admin এটা তো চেঞ্জ করা যায় তাই না? হ্যাঁ এটা চেঞ্জ করা যায়, ওটা আমি একদম যখন সিকিউরিটি দেখাবো তখন দেখাবো। ওকে আচ্ছা এবার দেখো আমরা এখানে আমরা এইভাবে ইয়ে না করে ইনস্টল না করে আমরা কিন্তু এই ফাইলটা ইনস্টল করে দিতে পারি, ডাউনলোড করে। ওটা অনেক টাফ না, ডেটাবেস ইনস্টল করতে হবে, ইজি ওয়ে আছে, কষ্ট করবা কেন? একটু ম্যাক্সিমাম সার্ভারে তোমার ম্যাক্সিমাম সার্ভারে দেখা যায় এখন সফটওয়্যার কুলাস অ্যাপটা থাকে, সো তুমি ক্লায়েন্টের সার্ভারও দেখবে এরকম কিছু একটা আছে অটো ইনস্টল করার জন্য। ওকে জি সব আপনি কি এটা সাজেস্ট করেন নাকি ম্যানুয়ালটা সাজেস্ট করেন সব সময়? এটাই সাজেস্ট করি, কারণ এটা সময় কম লাগে। ম্যানুয়ালটা সাজেস্ট করব যখন ক্লায়েন্টের সি প্যানেল থাকবে না তখন, ঠিক আছে? অর্থাৎ ক্লায়েন্টের যখন সি প্যানেল পাবা না, সি প্যানেলে ঢুকলে দেখবে যে কোনো সি প্যানেলে এরকম অটো ইনস্টলের একটা অপশন থাকে,
যেহেতু সহজে ইনস্টল করা যায় ওইটাই ইউজ করবা। আচ্ছা এবার আচ্ছা দেখো ভাই, আমরা আপনার চ্যানেলে কি মানে ম্যানুয়ালি করা নাই, ইনস্টল করা দেওয়া নাই ভাইয়া? ম্যানুয়ালি তো অনেক আগের চ্যানেলটাতে ছিল, এই চ্যানেলটাতে সম্ভবত নাই। আচ্ছা কারো যদি জি ভাই, পার্সোনাল ইন্টারেস্ট থাকে আমি নতুনটাতে লাস্টে নাই, দেখাবো। আগেরটাতে ছিল। আরো পরে দেখাবো আর কি। নেই, অন্য ইউটিউবে আছে চ্যানেলে, দেখে নেব। আচ্ছা আমি দরকার হলে লাস্টে দেখাবো আরো পরে। এবার দেখো এখন এটা দেখালে অনেকে মাথা ঘুরাবে, বলে ওয়ার্ডপ্রেস অনেক কঠিন। ক্লাসটা শেষ হয়ে যাবে আগে, কারণ আমাদের যে মেইন টপিকটা এটাই এখনো ভালো করে শেষ হচ্ছে না, হ্যাঁ যেটা আজকের টপিকটাতে ক্লাস। আগাতে পারতেছি না, রাইট। তারপরে যে মানে কঠিন গুলো আছে এগুলা পরে দেখলেও হবে। আচ্ছা এখন মনে করো যে কোনো একটা সাইট, আমার এখানে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের এরকম ঢোকার পর এখানে অনেক কিছু থাকে। এটাকে কি বলে? ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, ক্লিয়ার? তোমাকে সবসময় এই প্যানেলেই কাজ করতে হবে। আচ্ছা এখন আমরা বেসিক্যালি কোনো প্লাগইনে যাব, মানে কোনো অ্যাডভান্স কিছুতে না, জেনারেল একটা ওয়েবসাইট তৈরি করার ট্রাই করবো 2-3 পেজ, ঠিক আছে? তো অ্যাপিয়ারেন্স থেকে থিম নামে একটা অপশন থাকে, যখন যে অপশনটা লাগবে আমি বুঝিয়ে দিব। অ্যাপিয়ারেন্স থেকে থিম নামে একটা অপশন থাকে। থিমটা কি? থিম হচ্ছে বেসিক্যালি তোমার ওয়েবসাইটের আউটলুকটা দিবে। আর আমরা সাধারণত মানে ট্রাই করব যদি একটা জেনারেল বিজনেস ওয়েবসাইট হয় তখন একটা ফ্রি থিম ইউজ করার, যেটা নাম হচ্ছে মনে করো অ্যাস্ট্রা। আর যদি ই কমার্স ওয়েবসাইট হয় তখন ওসানডব্লিউপি নামে একটা থিম ইনস্টল করব। কারণ আমাদের থিম থেকে খুব বেশি ফিচার আমি নিব না, আমি সব একদম স্ক্র্যাচ থেকে বানানো দেখাবো। কিন্তু আজকে একটা জেনারেল ওয়েবসাইট তৈরি করতেছি, এজন্য আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতেছি। হ্যাঁ তোমাদের টাস্কও থাকবে এটা, অ্যাস্ট্রা থিম দিয়ে একটা ছোট ওয়েবসাইট তৈরি করবে তোমরা। অ্যাস্ট্রা হচ্ছে ফ্রি থিম, লাইট ওয়েট থিম এবং সবচেয়ে বেশি স্পিডি একটা ওয়েবসাইট হয়। দেখা যায় যে কি 70-80-90% পর্যন্ত স্পিড তুমি উঠাতে পারবা অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করলে। থিমটা ইনস্টল করা শেষ করে ফেলছি, ইনস্টল এবং অ্যাক্টিভেট সবাই বুঝছো কেমন করলাম? অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গেলাম, অ্যাড নিউ দিলাম, অ্যাস্ট্রা দিয়ে সার্চ দিলাম, এই থিমটা পেয়ে গেছি, ইনস্টলে ক্লিক করছি, অ্যাক্টিভেটে ক্লিক করছি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। না বুঝলে কোশ্চেন বলবা যে কি বুঝি নাই, দেখবা ভাই তোমার একটা অনেকেই। কোশ্চেন ছিল ভাইয়া। বলো। আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে ডিরেক্টরিটা দিলাম কোডম্যান বিডি 82, ওই এটা না দিলে কি হবে না? আচ্ছা এই ইয়াটা না দিলে তোমার ডাইরেক্ট রুট ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। রুট ডোমেইনের মধ্যে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো 2-3টা ক্লাস পরে, যখন আমি কাজটা শিখে ফেলবো পুরোপুরি। এই জন্য রুট ডোমেইনটা আপাতত তোমরা খালি রেখে তোমরা এরকম একটা ডাইরেক্টরিতে তৈরি করো, যাতে রুট ডোমেইনে তোমার পার্সোনাল একটা পোর্টফোলিও সাইট, যেখানে অ্যাবাউট মি থাকবে, তোমার সার্ভিস গুলো থাকবে, তারপর তোমার স্কিল গুলো থাকবে। আমরা সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো দেখাবো 2টা বা 3টা ক্লাস পরে। এই জন্য আমি আমার রুট ডোমেইনটা খালি রাখলাম। তুমি ডাইরেক্টরিতে কিছু না লিখলে, ওটা খালি রাখলে তোমার রুট ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, ঠিক আছে? আপাতত রুট ডোমেইনটা খালি রাখো, এরকম একটা ডাইরেক্টরিতে ওয়েবসাইট ইনস্টল করো। ওকে ওকে ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো আমরা থিম তো ইনস্টল করে ফেলছি, তাই না? এবার দেখো পেজেস এর মধ্যে গেলে হ্যাঁ, একটা কথা বলবো। বলো রে আল্লাহ, বলো। মানে অনেকে হয়তো বা নতুন আছে এখানে, যদি মানে কিভাবে আপনার ম্যানুয়ালি থিম ইনস্টল করতে হয় একটু দেখে দিতেন ভালো হতো, কারণ অনেক সময় এভাবে দেখা যায় থিম ইনস্টল হয় না। আচ্ছা থিম ইনস্টল করার জন্য ধরো ওই থিম ম্যানুয়াল থিমটা যখন আমরা আসলে পেইড থিম দেখাবো তখন আপলোড করে দেখাবো, ঠিক আছে? পরের ক্লাসে দেখতে পাবা। আচ্ছা আপাতত যেহেতু এটা ফ্রি থিম, আমি প্যানেল থেকে ইনস্টল করে ফেললাম। আর ও যেটা বলতেছে বিভিন্ন থিম আপলোড করতে হয়, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা এখানে যে থিম পেজগুলো আছে, পেজগুলো এভাবে আমি ট্র্যাশে ফালাই দিব। এখানে বাই ডিফল্ট 2টা পেজ দিয়ে দেয়। আচ্ছা আমরা এখন একটা পেজ বানাই, আসো হোম। একদম সিম্পল, কোনো বিল্ডার ইউজ করব না আমি জেনারেলি। আচ্ছা এখানে একটা প্লাগইন লাগবে। হ্যাঁ এখানে একটা বিল্ডার দেখা যাচ্ছে। আচ্ছা একটু দেখো সবাই, এখানে যে একটা বিল্ডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট বিল্ডার, যেটার নাম হচ্ছে গুটেনবার্গ। এই বিল্ডারটা খুব পচা একটা বিল্ডার। এটা আসলে ওয়ার্ডপ্রেস তৈরি করার পর ভালো ভাইয়া। হ্যাঁ এটা দেখা গেছে ওয়ার্ডপ্রেস তৈরি করার পর ওয়ার্ডপ্রেস নিজেই মাইর খেয়ে গেছে। পরে এই বিল্ডারটা যাতে যাদের পছন্দ না তাদেরকে একটা অপশন দিছে, তোমরা চাইলে এই বিল্ডারটা ইউজ নাও করতে পারো। সেক্ষেত্রে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটা কি? প্লাগইন হচ্ছে একটা সফটওয়্যারের মতো, ঠিক আছে? প্লাগইনে গিয়ে আমি একটা অ্যাড নিউ দিলাম। সফটওয়্যার মানে কি? একটা রেডিমেড কিছু তোমার জন্য বানায় রাখছে। এখানে দেখো ক্লাসিক এডিটর। এই ক্লাসিক এডিটরটা ইনস্টল করলে ওই বিল্ডারটার কাজ করে না। যা সবাই ক্লাসিক এডিটরটা সবার আগে ইনস্টল করে নিবা, কারণ গুটেনবার্গ মানে খুব বাজেটের জিনিস। ক্লাসিক এডিটর শেষ। এবার আমি পেজ তৈরি করতেছিলাম, যাই পেজ তৈরি করতে নতুন একটা পেজ দিলাম, নাম দিলাম হোম, ঠিক আছে? আমি কিছুই করবো না, কিছু লেখা দিব, কিছু ছবি দিব, একদম সহজ একটা ওয়েবসাইট। দেখো আমি এটা কি অটোমেটিক ক্লাসিক এডিটর পাইছে? হ্যাঁ ক্লাসিক এডিটর ইনস্টল করার পর এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে না? এখন কন্টেন্ট বসাতে পারতেছো, এখানে লেখা বসাতে পারবা, এখানে ছবি আনতে পারবা মিডিয়া থেকে, ঠিক আছে? অনেক কিছু করতে পারবো। আচ্ছা এখানে আমি একটা লেখা আনতেছি, আমি জাস্ট কোনো বিল্ডার ইউজ করতেছি না, কোনো ডিজাইন ইউজ করতেছি না। আবার বলতেছি আমি জাস্ট জেনারেলি। ভাইয়া আপনি সবাইকে মিউট করে দেন, ভালো হবে। একবারে ক্লাস শেষে আপনি সব কোয়েশ্চেন নেবেন, তাহলে আমরা আসলে ক্লাসটা সুন্দর মতো করতে পারবো।
অনেকে রাগ করে, এটার জন্য আসলে আমি অফ করি না, কিন্তু সবাই একটু ট্রাই করো লাস্টের দিকে করো, ঠিক আছে? কোশ্চেনের জন্য তো ভাইয়া সময় দিবেনি তাই না, তো তখন করলেই হবে। আচ্ছা, এখানে দেখো কিছু লেখা দিলাম, একটা ছবি দিই, অ্যাড, এখানে লেখা দিলাম জেনারেলি, ঠিক আছে? তারপরে নিচে দিয়ে দেখো অ্যাড মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে আপলোডে গিয়ে আমি একটা ছবি আপলোড করে আসো। মনে করো আমরা এরকম একটা ছবি দিলাম, যে কোনো একটা, ঠিক আছে? ছবিটাকে আমি ইনসার্ট করলাম, এই যে ছবিটা সুন্দর করে চলে আসছে, তাই না? এবার ছবির ডান দিকে গিয়ে এন্টার দিয়ে আমি ছবির উপর ক্লিক করবা, ডান দিকে অ্যারোটা ক্লিক করবা, এন্টার দিবা, নিচের দিকে আরো লেখা অ্যাড করতে পারবা। আমরা এখান থেকে আরো কিছু লেখা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? লেখা কয়েকবার দিয়ে দিলাম, ওকে। এবার মনে করো আমি আমাদের একটা ম্যাপ অ্যাড করব, ঠিক আছে? ম্যাপ অ্যাড করে কিভাবে একটু দেখো। একটা ওয়েবসাইটে ম্যাপ অ্যাড করার জন্য maps.google.com এ যাবা, তারপর মনে করো কোডম্যান বিডি বা যে কোনো একটা কিছু দিয়ে সার্চ করবা, সার্চ করার পর সেই ম্যাপটা তুমি দেখতে পাবা। ম্যাপ দেখতে পাওয়ার পর এখানে শেয়ার নামে একটা বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করবা, তারপরে এমবেড এ ম্যাপ। এমবেড মানে কি, একটা HTML কোডিং থাকবে, এই কোডিংটা খালি কপি করে নিবা, শেষ। এইবার আমি এখন যেখানে আছি এটা কিন্তু ভিজুয়াল মোড। ভিজুয়াল মানে কি, তুমি যা দেখতে পাচ্ছ। এই যে একটা ছবি বসাইলাম, লেখা বসাইলাম, এগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোডিং লেখা হচ্ছে। কোডিং কিভাবে লেখা হচ্ছে বুঝবা তুমি টেক্সটে গেলে দেখবা অনেক অনেক কোডিং চলে আসছে, তাই না? আর এই ম্যাপটা কি একটা HTML কোড না? তাহলে ম্যাপটা কি কোডিং এ গিয়ে বসাইতে হবে না, টেক্সটে গিয়ে বসাইতে হবে না? টেক্সটে গিয়ে এন্টার দিয়ে আমি ম্যাপের কোডটা বসাই দিলাম। এইবার আসো ভিজুয়াল মোডে গিয়ে দেখি তো ম্যাপটা আসছে কিনা। এই যে ম্যাপটা চলে আসছে। এতটুকু কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার ডান। মনে করো এই পেজটা শেষ। প্রত্যেকটা পেজে একটা ফিচার্ড ইমেজ দিতে হয়। ফিচার্ড ইমেজ কিভাবে দিবা? এই যে দেখো এখানে দেখো সেট ফিচার্ড ইমেজ। আমি একটা ফিচার্ড ইমেজ দিয়ে দিই। একটা লোগো দিয়ে দিই আমাদের, বা আমাদের সব মেম্বারদের একটা ছবি দিলাম, ঠিক আছে? এটা মনে করো আমাদের ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজটা কেন দেওয়া হয় আমি পরে বলতেছি। পেজটা পাবলিশ করে দিলাম, পেজটা রেডি। সবাই ক্লিয়ার? পেজটা রেডি না? এই পেজটা বানানো সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আসলে পেজটা একটু ভিজিট করে দেখি কেমন হলো। ভিজিট পেজ। এই যে দেখো ফিচার ইমেজটা সবার আগে দেখাচ্ছে, হোম, তারপর কিছু লেখা দেখাচ্ছে, তাই না? সবাই ক্লিয়ার না এটা? আচ্ছা, ক্লিয়ার। নতুন একটা পেজ বানাচ্ছি, অ্যাবাউট আস বা অ্যাবাউট। কিছু লেখা নিয়ে আসি অ্যাবাউট সম্পর্কে। অ্যাবাউটে আমাদের একটা ছবি দিয়ে দিই। আচ্ছা, মিডিয়া লাইব্রেরিতে যে ছবিটা আছে ওইটা দিলাম মনে করো। আচ্ছা, এবার একটা ফিচার ইমেজ দিয়ে দিচ্ছি, আপলোড। ওকে, অ্যাবাউট পেজ শেষ, পাবলিশ। আরেকটা আচ্ছা, অ্যাবাউট পেজটা দেখতে চাইলে কি করবা? এখানে দেখবা, এটার পরে স্ল্যাশ অ্যাবাউট লিখলে দেখতে পাবা। এই যে অ্যাবাউট পেজটা চলে আসছে। ওকে, সুন্দর লাগতেছে। এখন আমরা আরেকটা পেজ বানাবো, সেটা হচ্ছে মনে করো সার্ভিস। সার্ভিসগুলো আমি এখান থেকে নিয়ে আসি। জাস্ট আমি বুঝতেছি একটা টেস্ট ওয়েবসাইট বানাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, দিলাম। অ্যাবাউট সার্ভিসের জন্য আমি আরেকটা ছবি দিচ্ছি, আপলোড, ফিচার ইমেজ। ধরো লোগো দিয়ে দিলাম, সেট ফিচার ইমেজ। ওকে, পাবলিশ। সোজা না? সবাই কি বুঝতেছো? আর একটা পেজ কি হয় বলতো? একটা জেনারেল ওয়েবসাইটে কি কি হয়, কন্টাক্ট নামে একটা পেজ হয়। ওকে, আচ্ছা, কন্টাক্ট পেজে আমরা কি করতে পারি? আমরা একটু কমিউনিটিতে গুগল করে দেখি তো কিছু পাই কিনা কন্টাক্ট ইনফরমেশন। এটা হচ্ছে গুগল বিজনেস থেকে পাচ্ছে, এই জন্য সবাই গুগল বিজনেসটা করে নিও।
এখানে যা যা আছে আমি সব নিলাম, ঠিক আছে, লেখা। এগুলো আমাদের অ্যাবাউট ইনফরমেশন, ওকে, সরি কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা কন্টাক্ট ইনফরমেশন একটা ফর্ম দিব, তাই না? সবসময় দেখছো না একটা ফর্ম থাকে কন্টাক্ট ওয়েবসাইটে যে ফর্ম থাকে, এটা কি দেখছো সবাই? ফর্ম আসলে কেমনে বানাবো? খুব দ্রুত একটা ফর্ম বানানো যায় এমন কি বলতে পারো দেখি তো? আচ্ছা আপাতত আমি কন্টাক্ট ফর্মের জন্য একটা ছবি আপলোড করে দেই, মানে পেজটা পাবলিশ করে দিই। আচ্ছা মনে করো আমি আমার ছবি দিয়ে দিলাম ফিচার ইমেজে, হ্যাঁ, পাবলিশ করে দিলাম, ঠিক আছে। পাবলিশ করার পর আমি পেজটা কেমন হলো এটা রাইট বাটন দিয়ে নিউ ট্যাবে একটু ভিউ করি। এটা হলো আমাদের কন্টাক্ট ইনফরমেশন, ওকে। এখানে একটা আমি ফর্ম বসাবো, ওকে। ফর্ম বসানোর জন্য আমরা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ একটা কন্টাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন ইনস্টল করতেছি। দেখো কন্টাক্ট, এটা কি প্লাগইন মানে কি? প্লাগইন মানে হচ্ছে সফটওয়্যার যেটা তোমার খুব দ্রুত একটা ওয়েবসাইটে কোনো একটা জিনিস আনতে হেল্প করে। দেখো আমি প্লাগইনটা খালি ইনস্টল করলাম, ও ভিতরে ফর্ম বানানোই আছে এবং অ্যাক্টিভ করলাম। আচ্ছা বানানোর পর দেখো এখানে কন্টাক্ট নামে একটা অপশন চলে আসছে, তাই না? ওই প্লাগইনটা ইনস্টল করার জন্যই আসছে। এবার কন্টাক্ট ফর্মসে গেলাম, কন্টাক্ট ফর্মসে যাওয়ার পর এখানে দেখো একটা কন্টাক্ট ফর্ম বানানোই আছে ও বলতেছে, এবং এখানে একটা শর্টকট দিয়ে দিচ্ছে। মনে রাখবা প্লাগইন সাধারণত শর্টকট দিয়ে কাজ করে। এই যে শর্টকটটা আমি কপি করে নিব, কপি করছি শর্টকট। এটা কি বুঝছো সবাই? কিছুই করি না, কন্টাক্ট ফর্ম প্লাগইনটা ইনস্টল করে কন্টাক্ট ফর্মে ঢুকছি, ঢুকার পর আমি শর্টকটটা পাইছি। এই শর্টকটটা কন্টাক্ট পেজে বসাই দিব। কন্টাক্ট পেজে কেমনে বসাবো? আমি আবার পেজে যাই, অল পেজে যাই, আমার কন্টাক্ট পেজটা বানানো আছে না? এটা কি একবার বানালে আর এডিট করা যাবে না? অবশ্যই যাবে। এই যে এডিট করলাম, এডিট করার পর একদম বটমে গিয়ে আমার এই শর্টকটটা বসাই দিব। শর্টকট বসাবা ভিজুয়াল মোডে, মাথায় রাখবা। আপডেট করে দিলাম, শেষ। এবার আসো কন্টাক্ট ফর্মটা রিলোড দেই, নতুন একটা ফর্ম ঢুকছে কিনা আমরা একটু দেখে আসি। এই যে দেখো কি সুন্দর একটা ফর্ম ঢুকে গেছে, তাই না? সবাই কি ক্লিয়ার? নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ দিয়ে তুমি সাবমিট করে দিলে। বলো ভাইয়া, কন্টাক্ট ফর্মটা কি লোকাল হোস্টে কাজ করলে কাজ করে না? ইমেল মানে পাবা না জ্যাম্পে তুমি, যদি ইমেল পাবা না তুমি, হ্যাঁ হ্যাঁ ইমেল হ্যাঁ পাবা হ্যাঁ, না। মানে ফর্মের স্ট্রাকচারটা আসে কিন্তু কাজ করে না। ইমেলটা রিসিভ করবে না, এটাই বললাম। এসএমটিপি সার্ভার অনেক সময় লোকালি কাজ করে না, এই জন্য ডোমেন হোস্টিং নেওয়াটা সবার জন্য ইম্পর্টেন্ট। আমি 5টা পেজ বানাইছি, রাইট? এবার একটু ভালো করে খেয়াল করো, এই পেজগুলোকে আমরা একটা যদি কাজ করতে পারি। এখানে দেখো এই যে অ্যাবাউট, কন্টাক্ট, হোম সার্ভিস, এটা মেনুতে চলে আসছে না? এটা কেমনে আসছে? অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন আছে, মেনুতে যাওয়ার পর আমি একটা মেনু অ্যাড করে দিই। আমরা তো এলিমেন্টর দিয়ে কন্টাক্ট ফর্ম করছি, আর ওখান থেকে আমরা যে যে সেন্ড বটম একটা আছে, ওইখান থেকে মানে আমাদের ইমেলে যে মানে ইমেলটা আসবে ওইটা মানে বুঝছি আমি। কিন্তু এই যে আপনি ডিরেক্ট থিম থেকে আপনি পেজ বানাইছেন, তারপর এখানে কন্টাক্ট ফর্ম দিয়েছেন, তাহলে এইখানের যে মেসেজটা আছে মানে মেসেজটা সেন্ড করবে, তাহলে এখানে তো কোনো অপশন আমি দেখছি না, শুধু আচ্ছা একটা এটা কোড দিলে অটোমেটিক্যালি এটা তোমার বুঝাই দিচ্ছে। অ্যাডমিনে যে ইমেলটা দেওয়া আছে, অ্যাডমিনে যদি আমরা প্রোফাইলটাকে এডিট করি, তাহলে তুমি দেখবা এখানে একটা ইমেল দেওয়া থাকে। এই ইমেলটাই তোমার হচ্ছে অটোমেটিক্যালি ইমেল যাবে, আর যে ফর্ম ফিল আপ করবে তার ইমেল দিবে, সে অটোমেটিক্যালি ইমেল পাবে। এটা সেট করা আছে অটো। জি ভাইয়া। আচ্ছা এবার আমরা ওই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি মেনুটা তৈরি করতেছিলাম, তাই না? আচ্ছা মেনুতে আমি আজকে যাচ্ছি না, কারণ অলরেডি দেখো আমাদের টপে আমরা একটা মেনু দেখতে পাচ্ছি, এটা থিম থেকে পাচ্ছে, ঠিক আছে। আমি যখন এলিমেন্টর বানাবো তখন আমি মেনু তৈরি করব। অথবা তোমরা একটু দেখে নাও মেনুটা কেমনে বানাই। হ্যাঁ, ফার্স্টে মেনুটার নাম দিতে হয়, মেইন মেনু বা কিছু একটা নাম দিলাম, নাম দিলাম, ক্রিয়েট করলাম মেনুটা। মেনুটা ক্রিয়েট করার পর সবাই প্রথমে ভিউ অলে যাবা, ভিউ অলে গিয়ে তোমার 5টা পেজ বানাইছো, 5টা পেজই দেখতে পাচ্ছ। প্রত্যেকটা পেজ আমি টিক দিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর তুমি এরকম করে দেখো হোম, অ্যাবাউট, কন্টাক্ট, কন্টাক্ট একটু নিচে যাবে, আমি ডান দিয়ে নিচে নিয়ে গেলাম। তুমি হোম দুইটা আসছে কেন? হোম দুইটা কেন? ভাই একটা কাস্টমার লিঙ্ক আসছে ভাই আপনি দুইটা সিলেক্ট করছিলেন, একটা ভাই ডিফল্ট ভাবে পাচ্ছে আর আচ্ছা আস্ট্রা একটা থিমের। কাস্টম লিংক। আচ্ছা হোম দিলাম, অ্যাবাউট দিলাম, সার্ভিস দিলাম, কন্টাক্ট দিলাম, ঠিক আছে। একটা তুমি থাকে তো। ওকে, তুমি যদি এটাকে এরকম করে ড্রপ ডাউন করে দাও, এটা ড্রপ ডাউন আকারে আসবে। ড্রপ ডাউনটা কি ব্যাপার? ড্রপ ডাউনের ব্যাপারটা ছেড়ে থিম থেকে দিচ্ছি তো এই জন্য পাচ্ছে না। যেমন আছে আমি রাখলাম সেভ, এবং এটাকে প্রাইমারি মেনুতে টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। সেভ, এটা প্রাইমারি মেনু। সবসময় মেনু তৈরি করার পর একটা প্রাইমারি মেনু রাখবা যেটা তোমার মেইন মেনু। এটুকু সবাই ক্লিয়ার কি করছি? ভাই এখানে কি দেখালেন? এই যে জি ভাইয়া। ড্রপ ডাউন কি বললেন ভাই? এটা হোম, অ্যাবাউট, এগুলা কি যেন একটা বললেন না? আচ্ছা আমি যদি ড্রপ ডাউন করতে চাই, দেখো হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, তাই না? এখন আমি বললাম অ্যাবাউট এর ভিতরে ড্রপ ডাউন হবে সার্ভিসটা, একটু সরাই দিছি, তাই না?
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে সেভ পেরেছি। করলাম, রিলোড দিলাম। এই দেখো অ্যাবাউটে ধরলে তারপর সার্ভিসটা আসতেছে, দিস ইজ কল্ড ড্রপ ডাউন। ঠিক আছে, আচ্ছা তার মানে তুমি একটার ভিতরে একটা মনে করো এরকম আওয়ার টিম থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাবাউটের মধ্যে আওয়ার টিম ঢুকাই দিবা। তো এরকম যদি মাল্টিপল পেজ একটা নিচে একটা আনতে চাও তখন এরকম করে just সরাই দিবা, এগুলো একটা ড্রপ ডাউন হয়ে যাবে। ঠিক আছে, ধরো এটা দিলাম, তাহলে কি অ্যাবাউটের নিচে দুইটা আসবে, তাই না? দেখি তো আসে কিনা। সার্ভিসের কন্টাক্ট। এই যে অ্যাবাউটে ধরলাম, সার্ভিসের কন্টাক্ট আসতেছে। ওকে, এটাকে ড্রপ ডাউন বলা হয়, ড্রপ ডাউন মেনু। আচ্ছা, আপাতত এটা আমি রাখলাম। আবার তুমি চাইলে মাল্টিপল ড্রপ ডাউন করতে পারো, এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, সরাই দিলাম আরো একটার ভিতরে এটা, এটার ভিতরে এটা। অ্যাবাউটে ধরলে সার্ভিস আসবে, সার্ভিসে ধরলে কন্টাক্ট আসবে। রিলোড দিলাম, অ্যাবাউটে ধরলে সার্ভিস, সার্ভিসে ধরলে কন্টাক্ট আসে না কেন? ওটা ওই পাশে চলে গেছে, সরে গেছে। ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে না। যাই হোক, আমি আপাতত এভাবেই রাখলাম। এইবার দেখো আমরা কি করব, আমরা এবার সবাই একটু দেখো আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা ভিজিট করব কি দিয়ে বলো তো? এখন কি আমি ওয়েবসাইটটা দেখতে চাচ্ছি, দেখার জন্য ভিজিট করার নিয়ম কি জানো? এইখান থেকে তুমি ভিজিট ওয়েবসাইট দিবা। এই যে হোম বাটন আছে না, এখানে গিয়ে ভিজিট ওয়েবসাইট দিবা। আর ভিজিট ওয়েবসাইট দেওয়ার পর তুমি তোমার পুরো ওয়েবসাইটে দেখতে পাবা। ওয়েবসাইটের মধ্যে আমি বানাইছি কি অ্যাবাউট হোম, এখন আসছে হ্যালো ওয়ার্ল্ড। কাহিনী কি বলতো? ডিফল্ট ভাবে একটা পোস্ট ছিল। আচ্ছা, ভাইয়া রুট ডোমেইনে চলে গেছে। রুট ডোমেনে যায় নাই আসলে ভাই পার্মানেন্ট সেট করা হয় নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি এটা সেট করব। সবাই দেখো, এইখান থেকে আমি আবার ড্যাশবোর্ডে ফেরত যেতে পারি। ড্যাশবোর্ড থেকে ভিউ করলাম, আবার ড্যাশবোর্ড থেকে ফেরত দিলাম। সেটিং রিডিং নামে একটা ওয়েবসাইট, অর্থাৎ একটা ওয়েবসাইট তোমার পড়বে কিভাবে পড়বে সবসময়। এখানে দেখো লেটেস্ট পোস্ট কখনো দিবা না, এটা সবসময় স্ট্যাটিক পেজ ধরাই দিবা। হোম পেজকে বলে দিবা তুমি হচ্ছে হোম, পোস্ট পেজকে বলে দিবা, পোস্ট পেজ বানাই নেই। সবাইকে এটা বুঝছো? স্ট্যাটিক পেজে হোম পেজ হোম ধরাই দিছি, এটুকু ক্লিয়ার? জি ভাই। মানে কি, মানে আমার ওয়েবসাইটে ভিজিট ভাই করার এটা পর কি মানে ওয়েবসাইটটা শুরু করার আগে ভাই এটা করে দেওয়া যায়? হ্যাঁ, এটা পেজগুলো বানানোর পরপরই করে দিতে পারো। আগে পেজগুলো দেখাই দিতে হবে না, এখানে ড্রপ ডাউনে পেজগুলো পাবা না, এই জন্য আগে একটু পেজগুলো করে নিবা। মানে ও আচ্ছা আচ্ছা, ওইটা তাহলে এটা পরের কাজ, এটা হ্যাঁ, আগে এটা পরের কাজ। করা যেত না? এটা আগে করলে তো তুমি পেজগুলো পাবা না, এখানে আগে পেজগুলো ক্রিয়েট করতে দেখে এখানে আসছে। অনেক ক্লায়েন্ট তোমাকে বলতে, এখন আমি যদি বলো তো কেউ একজন, আচ্ছা এটা কি হলো বলো তো, সেভ করে দিলাম, সেভ করার পর আমার ওয়েবসাইটে যদি গিয়ে আমি এন্টার দেই, তাহলে আমি দেখবো আমার হোম পেজটা আসছে, রাইট? হোম আসছে না? জি। এখন কেউ একজন বলো আমি চাই কন্টাক্ট পেজটা সবার আগে ধরবে, মানে ঢুকার সাথে সাথে সে কন্টাক্ট পেজ দেখবে, তাহলে কি করবো? কন্টাক্টটা সেভ করতে কন্টাক্ট পেজটা ধরা দিব। এক্স্যাক্টলি, কন্টাক্ট পেজ ধরা দিলাম। এবার দেখি তো কন্টাক্ট পেজ আসে কিনা। এন্টার দিলাম ওয়েবসাইটটাতে, এই যে কন্টাক্ট পেজ চলে আসছে। তার মানে তুমি ওয়েবসাইটে ভিজিট করার পর পর কোন পেজটা দেখাইতে চাও সেটাই তুমি সেটিং রিডিং এ ধরাই দিবা। এটা ক্লায়েন্টই তোমাকে বলে দিবে, সাধারণত এটা হোম পেজই হয়। সবাই কি এটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। জি। এবার বলো মাথার উপর দিয়ে কার কার যাচ্ছে? না ভাই ভাই জানি ইজি না লাগছে ভাই। করে। কারো কি মাথায় ধোয়া যাচ্ছে মাথা দিয়েই। আমার যাচ্ছে ভাই মাথার উপর দিয়া। আচ্ছা, এখন ভাই ইজি লাগছে ভাই জি জি হ্যালো। বলো। আচ্ছা, এই আপনার ওই আপনার এই অ্যাস্ট্রা থিমের ডিফল্টটা কি, ওই যে ইয়াটা ইনস্টল করছেন এই বাম পাশে যেই আপনার বারটা আছে ওটা কি ডিফল্ট ওই থাকে? সাইড বার, এক্স্যাক্টলি, সাইড বারটা ডিফল্ট, হাতের ডান দিকে যেটা দেখতেছো এরকম, এটা ডিফল্ট। তো এলিমেন্টটা দিয়ে করলে তো এগুলো আমরা সব ক্লিন করে ফেলতে পারবো। এলিমেন্টর ছাড়াও একটা জিনিস, এখন মনে করো এটা বলছে সাইড বারটা, সাইড বার তো অফ করা যায়, অফ করা যায়। দেখো দেখো সাইড বারটা ওর কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, এখন ও চাচ্ছে যে কি এটা সাইড বার থাকবে না, পুরো পেজ জুড়ে ওর ওয়েবসাইটটা থাকবে। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, যদি এলিমেন্টর থাকে এলিমেন্টর দিয়ে হবে। যেহেতু আমার কাছে এখন এলিমেন্টর নাই, এলিমেন্টর আমি নেক্সট ক্লাসে শুরু করব। এর জন্য আমি ব্ল্যাঙ্ক স্লেট নামে একটা প্লাগইন ইউজ করব। মুখে রুচি বানা ব্ল্যাঙ্ক স্লেট কে খটখট করে ভাই চা বানাচ্ছি, মিউট করো, লাল চা মিউট করেন প্লিজ। গলা ব্যথা অবশ্যই খাবে। আচ্ছা সবাই দেখো, আমরা ব্ল্যাঙ্ক স্লেট নামে একটা প্লাগইন ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করলাম। এই প্লাগইনটা কি করবে, এই প্লাগইনটা ইনস্টল করার পর আমি যেটা করব, প্রত্যেকটা পেজকে ব্ল্যাঙ্ক স্লেট আকারে ধরাই দিব। অর্থাৎ পেজেসে যাব, অল পেজেসে যাব, যাওয়ার পর প্রত্যেকটা পেজকে আবার একটু এডিট করব। এডিট করার পর এখানে টেমপ্লেটে ব্ল্যাঙ্ক স্লেট দিয়ে দিব। একটা পেজ দিলাম, তাই না? হোম পেজ এডিট করলাম, টেমপ্লেট ব্ল্যাঙ্ক স্লেট। এই যে সাইটে স্ক্রল বার আসে না, ওইটা কি মানে আমি দিব না, ওইরকম কি করা যাবে?
বুঝিনি। আমরা দেখছি এলিমেন্টারি সময় এরকম স্ক্রল বারটা থাকে সাইটে, স্ক্রল বার যে সাইটে একদম রাইট সাইডে, ওইটা কি মানে আমি চাচ্ছি না যে ওইটা আমি থাকবে। না ওটা না, এই যে রিসেন্ট পোস্ট এগুলা ভাই তাহলে তো ওই যে কাস্টমাইজ এই যে অপশন আমি থেকে লিখলাম, যা দেখো সাইড বার অপশন এই যে দেখো করে গেছে সাইড রিমুভ বার, করা যায়। দেখো সাইড বার চলে গেছে না, পুরো পেজ জুড়ে আসছে না। আমি এই স্ক্রল বারটার কথা বলতেছি, এই যে আপনি মানে টানছেন নিচে নিতেছেন, তারপর সাইডে যে একটা লম্বা টান আসছে এই যে সাইডে, ওইটা এটা তো জেনারেলি সমস্ত সাইডেই থাকবে। স্ক্রল বারটা ওইটা এলিমেন্ট কথাই করে, বলতেছি, মানে আমি চাচ্ছি না যে ওইটা আসুক। স্ক্রল এটা আমি সাফারিতে ভিজিট করছি দেখে এরকম আছে, তোমরা ক্রোমে ভিজিট করলে এরকম আসবে না। ওকে, আচ্ছা। সো ব্ল্যাঙ্ক স্লাইড প্লাগইনটা বেসিক্যালি তোমার যদি হেডার ফুটার সমস্ত কিছু ফালাই দিতে চাও তখন ইউজ করবা, ঠিক আছে। আপাতত আমি জাস্ট দেখালাম যে এরকম একটা প্লাগইন দিয়ে তুমি পুরো পেজটাকে ফুল উইথ করে নিতে পারো, ঠিক আছে। এখানে আমার হেডার সব চলে গেছে, হয়ে গেছে, তাহলে তো ঝামেলা। আচ্ছা, আপাতত আমি থিমের ডিজাইনই রাখলাম, আমি হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট পেজ তৈরি করলাম। এদের সবার কাছে আচ্ছা ভাই, যে কাস্টমাইজ অপশন থেকে কি যায় তো এটা সাইড বার নো করা দেওয়া যায়? হ্যাঁ, ওগুলো আমি করবো, একটু পরে করবো। কাস্টমাইজ এখন যেতে যাচ্ছে না, একটু পরে। এদের সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এগুলো কি এক একটা জি পেজ ভাইয়া। না? এগুলো কি পেজ একটা, রাইট? পেজ। আচ্ছা, এবার আমি পোস্টে যাব। হোয়াট ইজ পোস্ট? আচ্ছা, সবার প্রথমে তুমি একটা পেজ তৈরি করবা, পেজটার নাম হবে ব্লগ। ব্লগ পেজ মানে কি বলতো? যেখানে সকল পোস্ট গুলো জমা থাকবে। এক্স্যাক্টলি, ব্লগ নামে একটা একটা কোথাও যদি আমি ঢুকি দেখবা সেখানে সমস্ত পোস্ট মানে জুড়ে থাকে আর কি, ঠিক আছে। সো আমি পোস্ট নামে, ব্লগ নামে একটা পেজ বানাচ্ছি। সবার প্রথমে কি বানাইছি? ব্লগ নামে একটা পেজ। ওকে, এদের তো বুঝছো? জি হ্যাঁ, জি জি জি। এবার আমি যদি সাইটটা ভিজিট করি তাহলে আমি ব্লগ পেজটা কেন পাচ্ছি না বলতো? মেনুতে অ্যাড করা হয় নাই। ভেরি গুড, মেনুতে অ্যাড করিনি। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে গিয়ে আমি ব্লগ পেজটা একটু অ্যাড করে দিই। এই যে ব্লগ নামে একটা পেজ চলে আসছে, এটা অ্যাড করে দিলাম। সাধারণত ব্লগটা কন্টাক্টের উপরে থাকে। সেভ করে দিলাম। এবার আসবে, ভিজিট করি। জি ব্লগ আসছে। এখন ব্লগের মধ্যে কি আমি কিছু ব্লগ পেজে কিছু দিছি? না ভাই, এখনো কোনো পোস্ট অ্যাড ব্লগ করা হয় পেজে নাই। কোনো কন্টেন্ট নাই, কিন্তু ব্লগ পেজে গেলে দেখবা খালি, কিছু নাই। আচ্ছা, এইবার আসো আমরা পোস্ট নামে কিছু পোস্ট অ্যাড করি। এইখানে যত পোস্ট বানাবো সেগুলো ব্লগ পেজে যাবে। ব্লগ পেজ মনে করো তোমার ফেসবুকের টাইমলাইন, টাইমলাইনে কি থাকে? অনেক অনেক পোস্ট থাকে, তাই না? আমি আমার ফেসবুকের টাইমলাইনে যাচ্ছি মনে করো। এই টাইমলাইনের মধ্যে আমি যখন স্ক্রল করবো, এগুলো কি? এটা পুরোটা আমার টাইমলাইন। আর প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এগুলো কি? এগুলো এক একটা পোস্ট, এগুলো এক একটা পোস্ট, এগুলো এক একটা পোস্ট। তার মানে কি অনেকগুলা পোস্টের সমষ্টি হচ্ছে আমাদের এই টাইমলাইনটা, তাই না? এভাবে চিন্তা করো। এইবার এই ব্লগ পেজটা আমার টাইমলাইন, এখানে অনেক অনেক পোস্ট থাকবে। এই পোস্টগুলাই আমি এখন তৈরি করতেছি পোস্ট নামের অপশন থেকে। সবার প্রথমে হ্যালো ওয়ার্ড আছে, আমি থ্যাশে ফেলাই দিলাম। অ্যাড নিউ। মনে করো আমি একটা গল্প, কিসের উপর গল্প হইতে পারে? মনে করো আমরা যে কোনো ওয়ার্ডপ্রেসের ব্লগ। আচ্ছা, আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, এটা কি সবাই জানো? whatminagelasiffright.com। এখানে অনেক অনেক ব্লগ আছে, তোমরা একটু পারলে এটা দেখে নিও, আমি সাইডে লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা ব্লগ নিয়ে আসো। এই যে আমি যে কাজটা করছি, হাউ টু ফরওয়ার্ড, আজকে যেটা দেখাইছি এবং কিভাবে কনফিগার করব, এটা একটা ডকুমেন্টেশন দেওয়া আছে এখানে। তো মনে করো এটা একটা পোস্ট, এই পোস্টটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করতেছি। সবার প্রথমে আমি এই পোস্টটাকে রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে ইমেজটা রাখবো ডেস্কটপের মধ্যে রাখলাম। আচ্ছা, এটা টাইটেলটা হচ্ছে এইটা, তাই না? সবাই দেখো, ব্লগ পোস্ট, আমি একটা পোস্ট তৈরি করতেছি, পোস্টের একটা টাইটেল দিলাম, ঠিক আছে। আর পোস্টে একটা ছবি দিব এবং কিছু লেখা দিব। লেখাগুলো কই? এই যে নিচে লেখা আছে, লেখা তো দিইনি। আচ্ছা, মনে করো এইগুলো লেখা দিলাম। এরপরে তুমি সেট ফিচার ইমেজ দিয়ে, ইমেজ যেটা আছে সেটা পেজে যেরকম আমি একটা ফিচার ইমেজ দিছি, ওরকমই একটা ফিচার ইমেজ এখানে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? কয়টা পোস্ট হইলো? একটা। আচ্ছা, পোস্টের খুব বাজে একটা জিনিস দেখো, আমাদের এই যে এখানে 2020, 12 এগুলো চলে আসছে না? এটা আসছে না? এইটাকে পার্মালিঙ্ক বলা হয়। হ্যাঁ, এই পার্মালিঙ্কটা আমার কাছে ভালো লাগে না বেসিক্যালি, মানে এটা আসলে নিয়ম ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এরকম ডেট মান্থ থাকে। আমি চাচ্ছি না এটা থাকুক, তাহলে কি করব? সেটিং, পার্মালিঙ্কে যাব। পার্মালিঙ্কে যাওয়ার পর এই যে ডে এন্ড টাইম আছে, তো এটাকে আমি পোস্ট নেম করে দিব, তারপরে সেভ করে দিয়ে আসবো। ক্লিয়ার?
এবার যাই পোস্টে যাওয়ার পর এই পোস্টটাকে এডিট করলাম। এডিট করার পর এই যে দেখো এখন ঠিক হয়েছে, ডেট টেট সব চলে গেছে না? ভেরি গুড। আমি লেখা পেস্ট করে দিলাম, ফিচার ইমেজ দিলাম, এরপর আমি এখানে আপলোড করে দিলাম, পাবলিশ করে দিলাম। ব্লগ পোস্ট 1 ডান। এখন 2 নম্বর ব্লগ পোস্ট। এখানে ধরো ফাইবার HTML আনসার একটা ব্লগ। ফাইবারে যখন কাজ করবা এখানে কোশ্চেন আনসার আমি দিয়ে দিছি তোমাদের, অর্থাৎ HTML টেস্ট দেওয়া লাগে ফাইবারে, টেস্ট গুলোর আনসার গুলো এখানে দেওয়া আছে। এনিওয়ে আমি জাস্ট টাইটেলটা নিলাম, কপি, পোস্ট, একটা পোস্ট তৈরি করছি। এখন নতুন আরেকটা পোস্ট তৈরি করতেছি, পোস্টের টাইটেল পেস্ট করে দিলাম, তারপরে পোস্টের জন্য কিছু লেখা আমি এখান থেকে নিয়ে আসতেছি। অ্যাড দিয়ে ভরা ফেলছে। আচ্ছা, এবার হচ্ছে আমি সেট ফিচার ইমেজে গিয়ে ইমেজটা অ্যাড দিলে তো আপনারই লাভ। হ্যাঁ, অ্যাড হচ্ছে অ্যাডসেন্স থেকে। বলতো কে কে অ্যাডসেন্স বুঝো? জি বুঝি মোটামুটি। আচ্ছা, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য আসছে। গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর এরকম অ্যাড দেয়, এই অ্যাডের জন্য আমাকে পেমেন্ট পে করে গুগল। ওকে, মানে ব্লগ থেকে ইনকাম করা পড়া না, এরকম বিভিন্ন ওয়েবসাইট যদি তুমি পপুলার করে ফেলতে পারো তখন দেখা যায় এরকম অ্যাড দেখে, এগুলো সব গুগলের অ্যাড। তো এই গুগলের অ্যাড গুলোর জন্য যার সাইডে দেখা যাচ্ছে একটা আর্নিং আসে, তাই না? আর্নিং আসে অবশ্যই। আচ্ছা, পাবলিশ করলাম। হ্যাঁ, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার। আচ্ছা, 2টা ব্লগ পাবলিশ করছি না, এটুকু তো বুঝছো? এখন এই ব্লগগুলা ডাইরেক্ট, এখন আমি যদি আমার পেজটাকে রিলোড দেই, আমি ব্লগ পেজে যদি যাই, ব্লগ পেজে কি পোস্টগুলো আসবে? না ভাই। কেন আসলো না? আসার তো কথা। লিংক করা হয় নাই ভাই। আচ্ছা, এইবার আবার দেখো, সেটিং রিডিং এ গেলাম, রিডিং এ গিয়ে বলে দিতে হবে আমার সমস্ত পোস্ট পেজ মানে কি, যত পোস্ট বানাবো, এই যে পোস্টে গিয়ে 2টা পোস্ট বানাইছি না, এই পোস্টগুলো যাবে ব্লগ পেজে। ঠিক আছে, এবার সেভ করে দিই। এবার হবে। এবার আমি রিলোড দিয়ে দেখি আসছে কিনা। আমি প্রত্যেকটা করতেছি, প্রবলেমে পড়তেছি, প্রবলেমের সলিউশন করতেছি, যাতে বুঝতে পারো কোন জিনিসটা কিভাবে হচ্ছে। পার্মালিঙ্ক ক্রিয়েট করছি, পার্মালিঙ্কে আমি ডেট গুলো অফ করলাম। সেটিং রিডিং এ গিয়ে সেটিং হোম পেজ, সেটিং ব্লগ পেজ আমি ধরাই দিলাম। এবার দেখো যে 2টা ব্লগ দেখাচ্ছে, এই একটা ব্লগ, এই একটা ব্লগ। এরকম তুমি যদি 100 ব্লগ পাবলিশ করো, একটার পর একটা আসবে। তার মানে আমার এই পোস্ট, তাহলে পেজ আর পোস্টের ডিফারেন্স কি বুঝছো? পেজ আর পোস্ট, পেজ ডাইরেক্ট মেনুতে শো করানো হয়, আর পোস্ট তুমি যতগুলা বানাবা সেগুলা ডাইরেক্ট ব্লগ পেজে চলে যায়। অর্থাৎ আমার ফেসবুকে যেরকম টাইমলাইন দেখছো, টাইমলাইনে এরকম একটা, এই টাইমলাইনের মধ্যে কি এই একটা পোস্ট, এই একটা পোস্ট, এরকম কি মাল্টিপল পোস্ট মিলে আমার টাইমলাইনটা না? তাহলে এই ব্লগ পেজটা মনে করো তোমার ফেসবুকের টাইমলাইন, এখানে এরকম একটার পর একটা পোস্ট দেখা যায়। এটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, ওই রিড মোর বাটনটা কোনোভাবে উঠানো যায়? আচ্ছা, আসো আমরা এখন যদি রিড মোরে ক্লিক করি, তাইলে ওই সিঙ্গেল ব্লগ পোস্টটা তুমি দেখতে পাবা পুরোটা। ক্লিয়ার? আমি যদি চাই যে আমার যে ব্লগ যেটা থাকবে প্রত্যেকটা রিড মোর বাটনটা উঠানো থাকবে। হ্যাঁ, রিড মোর বাটনে ক্লিক ফুল ব্লগটা দেখাবে। হ্যাঁ, পুরো ব্লগটা দেখাবে রিড মোরে ক্লিক করলে। ওকে, সিঙ্গেল ব্লগটা দেখাবে। না, আমি চাচ্ছিলাম কি যে আমি চাচ্ছিলাম কি আমার ব্লগ পেজে যতগুলো ব্লগ থাকবে রিড মোর বাটনটা থাকবেই না। রিড মোর এটা করা যাবে? রিড মোর বাটনটা ডিসপ্লে নাম করে হাইড করা যায়, কিন্তু রিড মোড না থাকলে কেমন হলো? আমি তো মানে পুরো ব্লগটা পড়তে চাওয়ার জন্য আমি রিড মোড দিব, বা এই টাইটেলের উপর ক্লিক করলে মানে ওই ব্লগে চলে যাবে। ব্লগটা তো পড়ার জন্য এখানে দেওয়া হয়েছে, এটা আসলে হাওয়া হাইড করা যাবে না কেন? এখানে ইন্সপেক্ট করে তুমি হাইড করতে পারবা। ভাইয়া আপনার ব্লগ সাইটটার লিংকটা দিয়ে দিয়েন। ব্লগ সাইটের লিংকটা অলরেডি আমি ক্লাসরুমে জুমে দিছি তোমাদের, দেখো। ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে ভাই লিংকটা যে করলেন ভাই, সব পোস্ট ওই টুইটার আবার বলবেন কি করলেন, যে লিংক করলেন যে লাস্টে ওই ব্লগ সাইটে? আচ্ছা, লিংক হয়নি, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো এখানে সেটিং রিডিং, রিডিং এ গিয়ে আমি স্ট্যাটিক পেজ, হোম পেজ কি দিছিলাম? হোম, তাই না? আর পোস্ট পেজকে বলে দিব আমার সমস্ত পোস্টগুলো কোন পেজে যাবে। তার মানে আমি পোস্ট যে, এখানে দেখো কটা পোস্ট আছে, এখানে 2টা পোস্ট, এখানে যত যত পোস্ট করব সবগুলো একটা পেজে যেতে হবে না? সবগুলো একটা পর একটা দেখাতে হবে না? এটাকে বলা হয় পোস্ট। তখন আমি কি পেজে করব? হ্যাঁ, সেটা আমি ব্লগটা হচ্ছে আমি পেজে একটা ব্লগ পেজ ধরে আসছি, ব্লগ পেজ বানাই দিলাম। ঠিক আছে, এবার আমি পোস্ট মানে ব্লগ, পোস্ট আর ব্লগ একই কথা। ক্লিয়ার? এখন আমি একটা পর একটা ব্লগ লিখলাম, এই ব্লগগুলো কোথায় যাবে? আমি চাইছি কি আমার এই ব্লগগুলো সব ব্লগ নামে একটা পেজে যাবে। এটার জন্য সেটিং রিডিং এ গেলাম, রিডিং এ যাওয়ার পর আমার পোস্ট পেজ মানে কি যত পোস্ট আছে সবগুলো আমার কোন পেজে যাবে? ব্লগ পেজে যাবে।
তারপর আমি দেখতে পেলাম যে আর আমি দুটো ব্লগ করছি, এই দুটো ব্লগে আর আমি ভাইয়া আমি যেগুলো লিখবো এগুলো কি আমার ওয়েবসাইটে লিখবো নাকি ব্লগে তো লিখবো তুমি না, লিখবা ওয়েবসাইট হচ্ছে থেকে ব্লগ। পোস্টে গিয়ে অল পোস্টে গিয়ে একটা পর একটা ব্লগ লিখবা, ওকে? ও আচ্ছা আর সেই ব্লগগুলো তোমার ব্লগ পেজে একটা পর একটা দেখা যাবে, আচ্ছা। আর সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি ক্লিক করলে এই ব্লগগুলো দেখা যাবে। আচ্ছা ভাইয়া, আমরা যেরকম ফেসবুক গ্রুপে একটা পিন পোস্ট দিয়ে এই পোস্টটাই সবার উপরে থাকবে, এখানে কি ওই সিস্টেম আছে যে এই পোস্টটা সবার উপরেই থাকবে? এরকম না, এখানে আমরা ফিল্টারিং কিছু করতে পারি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এর বেশি না আর কি। তুমি চাইলে লেটেস্ট গুলো আগে দেখাতে পারো, চাইলে লেটেস্ট গুলো পরে দেখাতে পারো, এরকম। আচ্ছা ভাই। আচ্ছা, এই গেল আমাদের পোস্ট। তাহলে আমরা কি করছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর কয়েকটা পেজ তৈরি করছি, কয়েকটা পোস্ট তৈরি করছি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেছি, মেনুতে গিয়ে আমরা এরকম মেনুতে সবগুলা মেনু অ্যাড করে আমি প্রাইমারি মেনুতে টিক দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে ধরাই দিছি। সেটিং এ দুটো কাজ ছিল, সেটিং এ রিডিং এবং পার্মালিঙ্ক। রিডিং এ গিয়ে স্ট্যাটিক পেজ দিয়ে হোম পেজ হোম, পোস্ট পেজ ব্লক ধরাই দিছি। আর এটা করছি সেটিং পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে গিয়ে আমার ডে এন্ড নেমটাকে আমি পোস্ট নেম করে দিছি। এতটুকুই আজকের কাজ ছিল। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তো তোমাদের টাস্ক হচ্ছে এরকম একটা, জি ভাই ক্লিয়ার। আমি যা যা বানাইছি এরকম একটা কন্টাক্ট ফর্ম থাকবে। আচ্ছা, একটা ভিডিও পেজ বানানোর দরকার ছিল না? সার্ভিস পেজের মধ্যে একটা ভিডিও ধরাই দিত কেমন হয়? এই যে ভিডিও পেজটাকে সার্ভিস পেজের মধ্যে আমি ঢুকাই দিই। সার্ভিস পেজের মধ্যে সার্ভিস পেজটাকে এডিট করতে পারবা, ভিউ করার পর এখানে এডিট পেজ দিলে এডিট হয়ে যাবে, ওকে? একটা ভিডিও কেমনে অ্যাড করা যায় বলো তো? ইউটিউব থেকে এমবেড করে নিয়ে এসে দিলেই হবে। আমরা ম্যাপ যেরকম এমবেড করছি এরকম ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পর তুমি মনে করো যে কোনো একটা ভিডিওতে গেলাম, ওই ভিডিওটাকে শেয়ার বাটনে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পর এমবেডেড নামে একটা অপশন পাবা। এমবেডেড মানে এইচটিএমএল কোড। এই এইচটিএমএল কোডটা কপি করলাম, কপি করার পর আমার পেজের নিচে ভিজুয়াল মোডে আমি পেস্ট করে দিলাম। সরি, এটা কি ভিজুয়াল মোডে থাকবে নাকি টেক্সট মোডে থাকবে বলো তো? টেক্সট মোডে। ভেরি গুড, কারণ এটা করিনি। টেক্সট মোডে একদম নিচে গিয়ে এন্টার দিয়ে পেস্ট করে দাও। এবার আপডেট করে দাও। এবার আমরা দেখি তো অ্যাবাউট সার্ভিস পেজে আসি কিনা। সার্ভিস পেজটাকে এই যে ভিউ করলাম, নিচে দেখো এই যে চলে আসছে ইউটিউবে ভিডিওটা, তাই না? ভিডিও এমবেড করা সোজা না? বুঝতে পারছো সবাই? আচ্ছা, অনেক লোড পড়ে গেছে। জাস্ট আমি যা করছি তাই করবা। নেক্সট দিন কাস্টমাইজ, তুমি কি এখন আরেকটু বুঝতে চাও? তাহলে আমি একটু কাস্টমাইজটা দেখাই দিতে পারি। হ্যাঁ বলো। জি ভাই দিয়ে দেন। ভাইয়া একটু বলি ভাই, আপনি নিজের ওয়েবসাইট আছে, কিন্তু আমরা যে ছবিগুলো নিবো ভাইয়া, যাবতীয় ছবিগুলো এগুলো কোথা থেকে নিতে পারি? তুমি তোমার মতো ছবি ইউজ করো, মানে আমার সাইট থেকে নাও। আমি তো আমার সাইটে লিংক দিয়ে দিচ্ছি, সেই সাইটে গিয়ে আমি এই ছবিটা ইউজ করছি, রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস দিয়ে নামায় নাও, এই লেখাগুলো কপি করো, পেস্ট করো। আমি দেখবো জাস্ট ফাংশনালিটিগুলো ঠিক আছে কিনা তোমার। ঠিক আছে? হোম পেজে হোমে এই ছবিটা ইউজ করছি, এটা সেভ ইমেজ দিয়ে নামায় নাও। তারপরে তুমি এরকম লেখা ছবি এগুলো কপি করে তোমার সাইটে বসাও, জাস্ট দেখবো কি হয়েছে কিনা। এরপর তোমাদের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে চলে যাবো আমরা। আচ্ছা, এখানে আমরা একটু কাস্টমাইজ অপশনটা দেখে আসি। হ্যাঁ, ওয়েবসাইটে ভিউ করা অবস্থায় কাস্টমাইজ নামে একটা অপশন দেখা যায়, অথবা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে পারো। এইখানে বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইটের নাম, থাম্বনেল ইমেজ, আইকন এগুলা চেঞ্জ করতে পারি। আচ্ছা, সবার প্রথমে দেখো এখানে গ্লোবাল একটা অপশন আছে। আমরা একটু সব দেখি, ঘেটে আসি। আসো, গ্লোবালে টাইপোগ্রাফি, বেসিক টাইপোগ্রাফি দেওয়া আছে এরকম। আমি হেলভেশিয়া দিলাম। এবার পুরো সাইটের কন্টেন্টের এই যে লেখা চেঞ্জ হয়ে গেছে, ওকে? এই টাইটেল গুলা সাইজ একটু বাড়াই দিই, মনে করো আমি 18 দিয়ে দিই, সাইজ 18 হয়ে গেছে, ওকে? আচ্ছা, এটা ব্যাক করলাম। হেডিং এ গিয়ে হেডিং এ ফন্ট ফ্যামিলি আমি মনে করো এখান থেকে একটা চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি। তোমাদের কি এক্সটেনশনের উপর ক্লাস হইছে? হ্যাঁ, হেডিং বলতে কি H1 থেকে H6 ওইটা? হ্যাঁ, H1 থেকে H6, রাইট। মনে করো এটা আছে ভেন্ডাররা দিলাম, এটা দেখবে এটা একটু চড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো হেডিং গুলো আমি বোল্ড চাই, বোল্ড 700। এটা একটা হেডিং ছিল, সব হেডিং হিসেবে দিছিলাম। আচ্ছা, এগুলা কেন হেডিং রাখতেছি একটু বলতে পারো কেউ? H1 বা H3 বা 5 নেওয়া হয়েছে ফন্টটা। পেজে আসলে আমি এগুলো মোটা আকারে ফন্ট গুলো অ্যাড করছি, এগুলোকে এই যে H4 আছে এগুলো। ভিজুয়াল মোডে যাবা, ভিজুয়াল মোডে গিয়ে এগুলোকে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিবা, পি ট্যাগ। প্রথমটা অন্যটা দিয়ে দিছি। আচ্ছা, এটা ঠিক করে দিই, প্যারাগ্রাফ। এটা হচ্ছে হাইলাইটেড কিছু একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ এগুলা জাস্ট H1 আমি জাস্ট কপি পেস্ট করে যখন করছিলাম না, ওটা ওই ফন্টটাই নিয়ে নিছিল H4 এর জন্য।
আচ্ছা আমি পাবলিশ করলাম, এবার একটু আপডেট করে দিচ্ছি, জাস্ট ফর্মুলা চেঞ্জ করে দেখবা তোমরা, ঠিক আছে? রিলোড দিলাম, দেখো ফর্মুলা ঠিক হয়ে গেছে। আচ্ছা এবার আমরা এই গ্লোবালে গেলাম, এখানে দেখবা কালার নামে একটা অপশন আছে, কালার কই, কালার্স, কালার্সে বেস কালারে গেলাম, বেস কালারের টেক্সটের কালারগুলো আমার কাছে মনে হচ্ছে না, আমি পার্পল করে দিতে চাই, যদি খুব অদ্ভুত লাগবে। তারপর দেখো দেখো সব টেক্সটের কালার পার্পল হয়ে গেছে, তাই না? আচ্ছা এটা হচ্ছে বেস কালার। বেসিক্যালি বেস কালার সাধারণত গ্রে কালারের কাছাকাছি কিছু একটা হয়, লাইট গ্রে এরকম। ওকে আচ্ছা থিমের কালার, থিমের কালার বলতে কি বোঝাচ্ছে? ধরো এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হাইলাইটেড টেক্সট, তারপর হচ্ছে কোনো বাটন, এই জিনিসগুলা যদি হয় তাহলে সেখানে ও থিমের কালার ব্লু রাখছে। আমি বললাম আমি থিমের কালার গ্রিন চাই, দিলাম গ্রিন। আচ্ছা এখানে বাটন টাটন থাকলে দেখাতে পারতাম। লিংকের কালার গ্রিন করে দেই, দিলাম গ্রিন। তাহলে আমার এই যে লিঙ্ক গুলো আছে, লিঙ্ক গুলো গ্রিন হয়ে যাবে, এই দেখছো লিঙ্ক গুলো গ্রিন হয়ে গেছে, তাই না? আচ্ছা আর কি কি আছে দেখি তো, যাচ্ছে না কেন এটা। লিঙ্ক হোভার কালার, লিঙ্ক হোভার মানে কি ধরলে এটা কি হচ্ছে, অ্যাশ কালার হচ্ছে, তাই না? এটাকে হোভার বলা হয়। এই লিঙ্ক হোভারের কালার আমি বললাম পার্পল হোক, জাস্ট চেঞ্জ দেখানোর জন্য, এই যে পার্পল হচ্ছে। আচ্ছা এই গেল লিঙ্ক হোভার, তাই না? আচ্ছা যা আসলো পাবলিশ করে দিলাম। আচ্ছা এই হেডিং গুলার কালার মনে করেন আমি ডার্ক গ্রিন চাই, হেডিং কালার মানে এই যে এই হেডিং গুলা, হোম এটা একটা হেডিং, হেডিং এর কালার আমি দিয়ে দিলাম ডার্ক গ্রিন, পাবলিশ, এই যে ডার্ক গ্রিন হয়ে গেছে। ব্যাক করলাম, কালারের কাজ শেষ। এবার আমাদের ব্যাক করি, ব্যাক করার পর এখানে কিছু করলাম না, বাটনে কিছু করলাম না। এখানে দেখবা সাইট নেম, এডিশনাল সিএস, আচ্ছা হোম পেজ সেটিংস এ দেখো এই যে স্ট্যাটিক পেজ, হোম আর ব্লগ ধরানোই আছে, সবগুলো একটু ঘাটো কি কি আছে। ব্রেড কামস কিছু করার নাই, বাদ দিলাম। ব্লগে ব্লগ ডিজাইন দেখা যাচ্ছে, ব্লগ মানে কি এই ব্লগ, ব্রেড ক্রাম্বসটা কি পরে দেখাবেন? হ্যাঁ ব্রেড কামসটা এখন আপাতত বুঝবা না, পরে দেখাবো। ওকে ওকে ওকে। ব্লগটাতে ঢুকলাম, ব্লগে ঢোকার পর দেখি তো ব্লগে কি দেখা যাচ্ছে, এরকম, তাই না? ব্লগে ফিচার্ড ইমেজ আগে, তাই না? তারপরে টাইটেল। তুমি যদি বলো না আমি ফিচার্ড ইমেজটা নিচে নামাই দিব, দিলাম নামায়, দেখবা প্রত্যেকটা ব্লগের নিচে ফিচার্ড ইমেজ দেখা যাবে, আগে টাইটেল তারপরে ফিচার্ড ইমেজ। ওকে তুমি বললে যে আমি এখানে কমেন্ট গুলো রাখতে চাই না, অর্থাৎ এখানে দেখবা প্রত্যেকটা ব্লগের ভিতরে কমেন্ট দেখা যায়, তো কমেন্টটা রাখতে চাই না, কমেন্টের আইটা ক্লোজ করে দাও, এটা হাইড হয়ে যাবে, কোনো কমেন্ট দেখা যাবে না। রিড মোডে গেলে কমেন্ট দেখা যেত আর কি। ওকে আচ্ছা এবার আমি ব্যাক করলাম, এটা হচ্ছে কি সিঙ্গেল পোস্টে যাই। সিঙ্গেল পোস্ট মানে কি, এই যে রিড মোডে ক্লিক করা বা এই টাইটেলটার উপর ক্লিক করলে তুমি দেখবা সিঙ্গেল ব্লগে চলে যাচ্ছ। ওকে ব্লগের নিচে একটা কমেন্ট দেওয়া আছে, কমেন্টটাকে আমি হাইড করে দিলাম। কমেন্টটা মানে রিলোড দেওয়ার পর দেখবা এটা দেখতে পাবে না, এটা জাস্ট অ্যাডমিন দেখতেছে, অন্য জেনারেল ভিউয়াররা দেখবে না। ওকে আচ্ছা এবার দেখো আমি ফিচার ইমেজটা উপরে আছে, আমি বললাম না ফিচার ইমেজটা নিচে থাক, দিলাম নিচে নামায়। তারপরে এতটুকুই, হ্যাঁ আমরা এই এলিমেন্ট ওদের ডিটেল শিখবো। জাস্ট থিমে কি কি থাকে একটু ঘাটার জন্য তোমাদেরকে দিচ্ছি। প্রত্যেকটা থিমে এরকম অপশন পাবা। সাইড বার নামে একটা অপশন পাচ্ছি, এখানে দেখো যে রাইট সাইড বার দেওয়া আছে, আমি বললাম এখানে নো সাইড বার, অর্থাৎ আমার কোনো পেজের মধ্যে সাইড বার থাকবে না। দেখো তাহলে ফুল পেজ হয়ে গেছে, তাই না? তো একজন এই কথাটাই বলছিল যে আমার থিমের মধ্যে অপশন পাবো, কাস্টমাইজের মধ্যে পাইছি, তাই না? নো সাইড বার, সাইড বার তো বুঝতে পারছো যে হোমে গেলে আমাদের যে ডান পাশে সাইড বার থাকে, এই সাইড বার আর থাকবে না, পুরোটাই ফুল পেজ নিয়ে নিছে, তাই না? সবাই ক্লিয়ার? সাইড বার অফ করে দিছি। তুমি যদি চাও এটাকে রাইট সাইড বার করে দিতে পারো, অর্থাৎ সাইড বার তোমার রাইটে চলে আসবে, অথবা তুমি চাইলে লেফটেও করতে পারো। বেসিক্যালি হয় রাইটে থাকে অথবা থাকে না, ঠিক আছে? আমি আপাতত নো সাইড বার দিলাম। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই। সাইড বারটা অফ করার জন্য না আমরা একটা প্লাগইন নিছিলাম। হ্যাঁ ওই প্লাগইনটা দিয়ে তোমার হেডার ফুটারও ফালাই দেয়, ঠিক আছে? একদম পুরো ল্যান্ডিং পেজ, মানে কোনো একটা সিঙ্গেল পেজ বানানোর জন্য ওই প্লাগইনটা ইউজ করবা। অর্থাৎ তুমি যদি কোনো মেনু না চাও, এরকম নিচের দিকে কোনো ফুটার না চাও এবং কোনো সাইড বার না চাও, শুধুমাত্র তোমার বসানো কন্টেন্ট চাইলে ওই ব্ল্যাঙ্ক স্লেট, ব্ল্যাঙ্ক মানে কি কোনো কিছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা আপাতত এটা ইউজ করার দরকার নেই, ওই প্লাগইনটা জাস্ট আমি এমনি দেখাইছি, জাস্ট তোমার প্রত্যেকটা পুরো পেজ সাদা করার জন্য। আপাতত এখান থেকে সাইড বারটা অফ করে দিও, ঠিক আছে? আচ্ছা ফুটারে কি আছে একটু দেখি। ফুটারে গেলাম, একদম ফুটারে যাওয়ার পর উইজেট নামে একটা অপশন আছে, তাই না? আচ্ছা উইজেটে গিয়ে আমি বললাম এরকম আমি লেআউট চাই, 4টা লেআউট আসছে, 1 2 3 4, ঠিক আছে? ওকে
ব্যাকগ্রাউন্ড চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারো, ফুটারের ব্যাকগ্রাউন্ড কি দেখা যায়, একটু লাইট অ্যাশ রাখি। হ্যাঁ, আচ্ছা। এরপর কন্টেন্টটাকে, আচ্ছা এখানে একটু ব্যাক করি, ফুটার উইজেটে যাওয়ার পরে যে ফুটার বারে এখানে কপিরাইট লেখা আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবে এরকম কপিরাইট লেখা থাকে, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইটে তুমি যাবা, জোরাইটিতে যাও, মনে করো কপিরাইট এরকম লেখা থাকবে। কপিরাইট মানে কি, একটা ওয়েবসাইট একজনের নামে কপিরাইটেড করা থাকে, ঠিক আছে? ধরো কপিরাইট এরকম আমি লিখলাম জোরাইটি.com, ঠিক আছে? কপিরাইট @ একটা সাল থাকে, তারপর যে কোম্পানি তাদের নাম থাকে, অল রাইট রিজার্ভ। অর্থাৎ কেউ যদি মানে আমার ওয়েবসাইটে কন্টেন্ট চুরি করে তাহলে আমি কপিরাইট এগেইনস্টে ক্লেম করতে পারবো, ঠিক আছে? আমি এখানে কপিরাইটের কন্টেন্ট চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এখানে দিলাম মনে করো করবেন বিল, ওকে, অল রাইট রিজার্ভ, ঠিক আছে? যে এখানে এই ফুটারের লেখাটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে? ওকে, এই যে কপিরাইট করবেনবিডি.com অল রাইট রিজার্ভ। আচ্ছা, পাবলিশ করে দিলাম। ফুটার উইজেট আমি চাচ্ছি কিছু না থাক, ঠিক আছে? ফুটার উইজেটটা আমি যখন এলিমেন্টর দিয়ে ফুটার বানাবো তখন দেখাবো। আপাতত উইজেট থেকে এটা আসলে এখন অনেক পপুলার না। এখন এলিমেন্টর দিয়ে যখন ফুটার হেডার বানানো হয়ে যায়, আমরা এখানে থিমের মধ্যে কষ্ট না করলাম, এখানে উইজেট দিয়ে করছে ওরা। আচ্ছা, এরপর আর যদি চাও করতে পারো, দেখতে চাও তোমরা? দেখেন ভাইয়া। ফুটারে গেলাম, ফুটার উইজেটে আমি বললাম আমার 4টা উইজেট থাকবে, ব্যাক করলাম। ব্যাক করার পর একদম ব্যাক করার পর এই যে উইজেট নামে একটা অপশন আছে, এখানে 4টা উইজেট এরিয়া চলে আসছে। এবার আসো ফার্স্ট উইজেট এরিয়াতে ঢুকলাম, ঢোকার পর আমি বললাম আমি একটা ক্যালেন্ডার দিব, এখানে ক্যালেন্ডার দিলাম। এখানে দেখো ফার্স্টটাতে একটা ক্যালেন্ডার চলে আসবে, এটা টাইটেল দিয়ে দিলাম ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার চলে আসছে। ওকে, আচ্ছা 1 নম্বর উইজেট গেল। 2 নম্বর উইজেটে আমি একটা উইজেট অ্যাড করলাম, এখানে আমি বললাম আমার পোস্ট গুলো থাকবে, রিসেন্ট পোস্ট। এখানে দেখো আমার কটা পোস্ট আছে, 2টা পোস্ট, রিসেন্ট 2টা পোস্টের টাইটেল গুলো দেখা যাবে। লোড নিতে টাইম নিচ্ছে, চলে আসছে। এই দেখো এই যে 1টা 2টা 3টা উইজেট দেখা যাচ্ছে, তাই না? সরি, 2টা উইজেটই দেখা যাচ্ছে, 1টা 2টা। আচ্ছা, এখানে হচ্ছে রিসেন্ট পোস্ট, ডান। ব্যাক করলাম, 3 নম্বর উইজেটে গেলাম। 3 নম্বরে আমি বললাম কি কি দেখানো যায়, একটা ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, আমাদের ধরো কোডম্যান বিডি লোগোটা দিয়ে দিলাম, অ্যাড উইজেট, টাইটেল দিয়ে দিলাম কোডম্যান বিডি, এবং লিংক হবে কিসের সাথে? একটা ওয়েবসাইট সবসময় https:// লিখতে হয়। অনেকে www লেখে, www না লিখলেও চলবে। হ্যাঁ, আমি লিংক করলাম, ছবিতে ক্লিক করলে কোথায় লিংক হবে? ওকে, যেহেতু কেমন লাগতেছে, এই যে চলে আসছে, তাই না? কোডম্যান বিডি, এই যে ইমেজ, তাই না? আচ্ছা, আমরা এখানে টিমের ইমেজটা দিয়ে দিই, ঠিক আছে? রিপ্লেস টিমের ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ব্যাক করলাম। ব্যাক করার পর 4 নম্বর উইজেট, 4 নম্বর উইজেটে অ্যাড উইজেটে আমি টেক্সট নামে একটা অপশন দিচ্ছি। দেখো টেক্সট হচ্ছে কি, আমি অনেক কিছু লিখতে পারবো। কিছু একটা লিখলাম, ঠিক আছে? অনেক কিছু লিখলাম। এবার দেখি লেখাগুলো কই যায়। এই যে উই আর কোডম্যান বিডি, এখানে কোডম্যান বিডি সম্পর্কে কিছু একটা লেখা, ক্লিয়ার? তুমি চাইলে এখানে ইমেজও আনতে পারো নিচের দিকে, ঠিক আছে? এই যে অ্যাড মিডিয়া দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখানে অ্যাড মিডিয়া দিয়ে আমি একটা ইমেজ আপলোড করে দিই, এই ইমেজটা, ঠিক আছে? তাহলে আমাদের কোম্পানি ইনফরমেশন, আমরা কোম্পানির একটা লোগো থাকবে। সবাই ক্লিয়ার? বুঝো না? আচ্ছা, ডান। পাবলিশ। মোটামুটি আমাদের কাস্টমাইজেশন অপশনে এই অপশনগুলোই ছিল। সবাই যেটা করবা, সুন্দরভাবে এরকম একটা হেডার তৈরি করবা। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে মাই ব্লগ, তাই না? এইটা কেমনে চেঞ্জ করবো? ক্লিক করলাম, সাইট আইডেন্টিটি নামে একটা অপশনে থাকে। দেখো আমাদের এই যে হেডারে গেলাম, হেডারে যাওয়ার পর সাইট আইডেন্টিটি,
এইখানে মাই ব্লগ কেন, এখানে কি লেখা থাকবে বলো, বলো তো কি লেখা থাকা উচিত? সেটার লোগো থাকা উচিত। লোগো অথবা ভাইয়া আমাদের কোনো লেখা ব্র্যান্ডের। ব্র্যান্ড নেমটা থাকবে। কোডব্যান্ড বিডি 82। হ্যাঁ সিম্বিডিটি মানে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি যে নামে, সে নামে দিলাম। ওকে আচ্ছা, এখানে এই যে আইকন ফেসবুকের একটা দেখা যাচ্ছে, আমি চাই আমাদের এখানে একটা আইকন থাকবে। কেমনে দিব? সিলেক্ট সাইট আইকন। আইকনটা আমি আমার লোগোটা ধরে দিলাম মনে করো, ঠিক আছে? পাবলিশ। এটা পাচ্ছে হচ্ছে আমাদের রুট ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আচ্ছা এবার সাইট টাইটেল গেল। আচ্ছা এখানে দেখো ওয়ার্ডপ্রেস ব্লগ লেখা আছে। হ্যাঁ এটা মনে করো একটা বিজনেস ওয়েবসাইট লিখলাম, ঠিক আছে? এটা কি ট্যাগলাইনটা? কি ট্যাগলাইনটা হচ্ছে একটা স্লোগান। অর্থাৎ তুমি এই ওয়েবসাইটটা যদি আমরা কোথাও শেয়ার করি, ধরো আমি ফেসবুকে শেয়ার করতেছি, শেয়ার করতে গেলে দেখবা এরকম একটা অপশন আছে না? দেখো আমি যদি কোনো কিছু যে কোনো একটা ওয়েবসাইট যদি শেয়ার দিই তাহলে কি আসে বলতো? বাই ডিফল্ট একটা ছবি আসে, তাই না? তারপরে এই যে দেখো codebenbd.com, এই যে codebenbd82, এই যে বিজনেস ওয়েবসাইট, এই বিজনেস ওয়েবসাইটটা হচ্ছে ট্যাগলাইন, ঠিক আছে? সবাইকে বুঝছো ট্যাগলাইনটা কোথা থেকে দিছি এবং কেন আসতেছে? এটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির ট্যাগলাইন। এই দুইটা কই পাইছি? কাস্টমাইজে সাইট আইডেন্টিটিতে সাইট টাইটেল, এখানে codebenbd বাদ দিলাম, খালি cmbd82 মনে করো। আর এখানে বিজনেস ওয়েবসাইট। তাহলে এটা হচ্ছে আমার টাইটেল আর এটা হচ্ছে আমার ট্যাগলাইন। ক্লিয়ার? দুটো জিনিসই ক্লিয়ার? আর তুমি চাইলে লোগো ধরাই দিতে পারো। এখন লোগো ধরাই দিলে লোগোই দেখা যাবে। লোগো দিলে লোগোর পাশে দিয়ে তোমার ওই নামটা থাকবে। ওকে ওকে পাবলিশ। যতটুকু করলাম এতটুকু করবা। হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্টাক্ট। ব্লগের মধ্যে দুটো ব্লগ থাকবে। কন্টেন্ট তুমি এখান থেকে নিতে পারো, তুমি তোমার মতো তোমার ওয়েবসাইট মানে তুমি তোমার মতো অন্যখান থেকেও নিতে পারো, আর যদি চাও এখান থেকেও নিতে পারো। ফুল ওয়েবসাইট ক্লিয়ার? মোটামুটি আমি একটা বেসিক একটা থিম দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেললাম কোনো বিল্ডার ছাড়া। জেনারেলি এখানে কিছু লেখা আছে, কিছু ছবি আছে, বাট এটাকে অনেক পারফেক্ট করার জন্য আমি অনেক সুন্দর ডিজাইন, মানে এখানে কিছু লেখা, এখানে কিছু ডিজাইন, যেরকম তুমি জোরাইটিতে দেখতেছো অনেক 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 এরকম 3টা সেকশন আমি চাচ্ছি, তখন কি করব? বা এরকম অনেকগুলো আইকন চাচ্ছি, বা এরকম টেবিল চাচ্ছি, তখন আমি একটা বিল্ডার ইউজ করবো, সেটা হচ্ছে এলিমেন্টর বিল্ডার, যেটা আমি নেক্সট ক্লাস থেকে দেখাবো। আজকে এগুলো ক্লিয়ার সবার কাছে? তো টাস্ক থাকতেছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে সবাই বানাবা। টাস্ক একটু দেখে নাও। আচ্ছা ভাই, আমার এই আমার আমার লিংকটাতে, আমার ইয়েটাতে, ডোমেইনটাতে আপনার একটা সেট করা আছে অলরেডি। ওটা থেকে আমি ওই কি বলে ডাইরেক্টরি করে কি সাইট এরকম করতে পারবো? সাইট করা আছে অলরেডি, তুমি একটা ডাইরেক্টরি বানাই এরকম এরকম একটা ওয়েবসাইট তৈরি করো। জি জি ধন্যবাদ। সেম টু সেম এরকম একটা ওয়েবসাইট বানাবা, যেখানে কি কি থাকবে? হোম থাকবে, তারপর থাকবে হচ্ছে অ্যাবাউট, তারপর থাকবে সার্ভিস, তারপর থাকবে হচ্ছে ব্লগ, তারপর থাকবে হচ্ছে কন্টাক্ট, তারপরে পাবলিশ করবা 2 থেকে 3টা ব্লগ পাবলিশ করবা, ঠিক আছে? সেটআপ করবা সেটিং, রিডিং প্লাস সেটিং পার্মালিঙ্ক। সেটআপ করবা মেনু, কাস্টমাইজ দ্য সাইট বাই, কেমনে করবা কাস্টমাইজ? অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ অপশন, এটা কি বুঝছো? অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ মানে কি? যে আমরা এখানে কেমনে আসছি, কাস্টমাইজ অপশনে কেমনে আসলাম আমরা? এই কাস্টমাইজ অপশনে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যে কাস্টমাইজে গিয়ে আসছি। আচ্ছা তারপর হচ্ছে অ্যাড সাইট লোগো, টাইটেল আর ট্যাগলাইন ফ্রম সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটিতে কি করলাম? এই মাত্র যেটা দেখালাম, হেডারে গিয়ে সাইট আইডেন্টিটিতে গেছি, এখানে লোগো বসাইছি, তোমার সাইটের টাইটেল দিছি, সাইটের একটা ট্যাগলাইন দিছি, এই 3টা জিনিস করতে বলছি। তারপর হচ্ছে অ্যাড ফর উইজেট অ্যাট ফুটার। ফুটার হচ্ছে একটা ওয়েবসাইটের একদম নিচের পার্টটা।
নিচে আমি যেরকম এরকম 4টা উইজেট দিছি, 1টা 2টা 3টা 4টা এরকম 4টা উইজেট দিবা ফুটারে। ক্লিয়ার? এতটুকুই কাজ সবাই ক্লিয়ার? আবার ভিডিও আমি রাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিডিও। ভাইয়া বলো। ভাইয়া আমরা যদি কোনো লোগো বানাই এটার জন্য, তাহলে লোগোর হাইট আর উইডথটা কত হলে বেটার হয়? আচ্ছা, লোগো স্কোয়ার টাইপে নিও, 300x300 বেটার। 300x300। আচ্ছা ভাইয়া, ওকে, সবার জন্য বেস্ট অফ লাক। আই হোপ কার কোনো কোশ্চেন নেই, রাইট? ভাই আপনি ওই জি যেটা হ্যাঁ, যে অ্যাসাইনমেন্ট গুলো করলেন, দিছিলাম ভাইয়া। ওগুলো কি দেখেন তো ঠিক আছে কিনা? অ্যাসাইনমেন্টে মার্কিং হয়নি তোমাদের এখনো? জি না। আচ্ছা, আমি বসে মার্কিং করে দিচ্ছি। তারপর হ্যাঁ, আর আমার একটা কথা আছে, ওই আমার একটা অর্ডারের ব্যাপারে একটু বলবো। অর্ডারের ব্যাপারে আমাদের, আচ্ছা বলো, ইস্যু বলো। না মানে ইস্যুটা হলো, ওই মাস তিনেক আগে একটা ক্লায়েন্ট অর্ডার করছিল, বলছিল 70টা প্রোডাক্ট আপলোড করতে হবে 10 দিনে, না 7 দিনে। আচ্ছা, তো আপনার এটাও ও 7 দিনে আমাকে টোটাল 40টা দিছিল। পরে আমি টাইম বাড়ানোর জন্য তাকে বলছিলাম আর কি, রিকোয়েস্ট পাঠাইছিলাম। পাঠানোর পরে সে আমারে বলছে যে কেন তুমি এটা ওপেন করছো, হেন তেন 713 আমারে বুঝাচ্ছে। মানে সে তাকে বুঝাইতেই পারছি না আমি যে টাইম এক্সটেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। সে বলছে কেন তুমি এটা করছো। পরে আমি বুঝাই বললাম, বলার পরে সে আর নতুন কোনো লিংক দেয়নি। তারপরে আমার অ্যাক্সেসও রিমুভ করে দিতে তার শপিফাই স্টোর থেকে। দেওয়ার পরে এই পর্যন্তই ঝুলে ছিল। আমি তাকে অনেক মেসেজ করছি লাস্ট 60 দিনে, 2 মাসে তাকে দেখাচ্ছে অনেকগুলা মেসেজ করছি, সে দেখি অনলাইনে আসে, রিপ্লাই করে না। পরে আমি অর্ডারটা ডেলিভার করে দাও, ও 3 দিন পরে অর্ডারটা অ্যাকসেপ্ট এটা তো অটো কমপ্লিট হয়ে যাবে। এখন দেখাচ্ছে সে এসে আবার ব্যাড রেটিং দেবে, এই ভয়ে আমি সাপোর্টে নক। আসছে না অনলাইনে আসলে ব্যাড রেটিং দিবে কেমনে? আর যদি মনে হয় যে অনলাইনে আসবে ব্যাড রেটিং দিবে, অর্ডারটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবে তুমি। হ্যাঁ, আমি ওই অফারটা সাপোর্টে নক দিলাম যে ক্যান্সেল করে দেন, সব ডিটেইলস লিখে। এখন অর্ডার ওরা ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করে দেওয়ার পরে দেখি আমার গিগটা ফার্স্ট পেজে ছিল, ফার্স্ট পেজে 3rd রো। এখন দেখি গিগটা একদম মানে হারাই গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা যখন মার্কেটে নামবো নতুন করে অ্যাকাউন্ট করব। এখন আমি সবাইকে সাজেস্ট করব যাদের মার্কেট প্লেসে অনেক ভালো করতেছে, বা লেভেল 1 লেভেল 2 50-60টা অর্ডার কমপ্লিট করছো, 100টা অর্ডার কমপ্লিট করছো, এরকম যদি কেউ থাকো, গো ফর মানে অ্যাকাউন্টটা কন্টিনিউ করো। আর যাদের একটা দুটো অ্যাকাউন্ট 250টা অর্ডার কমপ্লিটেড, তো এটা তো আপনার দেখাতে বেস্ট সিলিং যে গিগটা, এটা তো আপনার প্রথম পেজে। আচ্ছা, আমি বলি সমস্যা নেই, আস্তে আস্তে তোমার ওই যে আমরা গিগে কিছু কাজ করি, লাইক আমরা গিগে মার্কেটিং করি, তারপর হচ্ছে গিগে ফোরামের কিছু কাজ থাকে। ফাইবারে যখন যাবা তখন এই কাজগুলো করলে আস্তে আস্তে অ্যাকাউন্টটা আবার উঠে যাবে। ওকে, রেকর্ডিং অফ করে দিতে পারেন। ওকে, আর তো কোনো ইস্যু